ওম বাকিরা মিউট করুন। জবাকুসুম শঙ্কসং মানে সারা কশ্যপেয়ং মহাগতিম দন্তারিং সর্বপপ্পগ্ন প্রণতহস্মি দিবাকরম। ওম দিবা শঙ্খ তুষারাভং ক্ষীরদানব সম্ভবম নমামি শচিনং ভক্তা সম্ভবপুট ভূষণম। ওম ধরণী ধরণী গর্ভ গর্ভ সংযুক্তং সম্ভূতাং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভাং দিশাম্বরশং কুমারং কুমারং শক্তি হস্তং চ শক্তিহস্তং প্রহিতাং লোহিতাং নমাম্যহি নমামি। ইয়ং ওম ভূমিকাশং ইয়ং রূপেণ প্রতিমং ভবিষ্যৎ বুধং রূপেণ প্রতিমং বিশ্বং সৌম্যং সোমং সর্বগুণপ্রয়ুক্তং সর্বগুণপ্রদান নমামি শশাং শচিনাং সুতং সুষং। দেবতানাং শ্রীণাং দেবতানামিষিণাং চ ভূতানপদানিধং পূর্বপ্রণক্ষণিভং বন্দে বন্দে ভূতং ভূतं তিরোবিশং তিলোকেশং तं ত্বং নমামি নমামি বৃহস্পতিং। বৃহস্পতিং ওম হিমবিন্দং হিমবিন্দুমিনালাভং মলাভং বৈতমং তুত্তারাং পরমং প্রমুদ্রং সর্বশস্ত্র সর্বশাস্ত্র প্রবর্তনং প্রবক্তারং ভার্গবং ভার্গবং পরমমহম। পরমমহং ওম নীলাঞ্জনা চরপেক্ষং নীলাঞ্জনচারকখণ্ডবিশ্রুতং রবিসুতং মহাগ্রহং মহাগ্রহম ছায়ায় ছায়া গর্ভসূত্রং গর্ভসম্ভূতং तं বন্দে নমামি এ ভক্তা শনৈশ্চরম। সনচ্চরম অর্ধকায়ং মহাঘোরং ওম চন্দ্রদীপ্ত অর্ধকারং মহাঘোরং বিমর্দকং চন্দ্রাদিত্য বিমোহম সিংহিকায়া সুতং সিংহিকায় রুদ্রং তং সুতং রাহুং রৌদ্রং तं পরমমহং রমমহম। আলোড়ং ওম সংকাশং প্রলয় সমগ্রত রূপম বিমর্দকং সংকশং কারাগ্রহ রুদ্রাং বিমর্দকং রুদ্রতকং রৌদ্রং ত্রয়ং তৈজং রৌদ্রতর্কং পরমমহং। পুরোতং কীর্তন প্রণমামহম। ইতি শ্রী ব্যাস বিরচিতং নবগ্রহস্ফুট সম্প্রমণ। তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন প্রাথমিক জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 31। বিষয় হচ্ছে মাঙ্গলিক দোষ না যোগ ও প্রতিকার। সকালবেলায় আপনারা ক্লাস করেছিলেন সাড়ে সাতি আমি সর্বদাই বলেছি যে এটি একটি দোষ। আর এখন মাঙ্গলিক দোষ অবলিক যোগ। মাঙ্গলিক দোষ কখনো কখনো যোগে পরিণত হয়। যখন যোগ যুক্ত হয় তখন সেটি মাঙ্গলিক অনুষ্ঠান বা মাঙ্গলিক যোগ হয়। আর যখন মঙ্গল দোষযুক্ত হয় তখন হচ্ছে মাঙ্গলিক দোষ হয়। তো মঙ্গল কখন দোষযুক্ত হয় আর কখন দোষ মুক্ত হয় এটি আমাদের জানতে হবে। তো আমরা শুধু যদি জানি যে আমরা জানি যে লগ্নে অর্থাৎ 1, 4, 7, 8 এবং 12 নম্বর গৃহে যদি মঙ্গল থাকে তাহলে মাঙ্গলিক দোষযুক্ত হয়। এই 1, 4, 7, 8 এবং 12 নম্বর ঘরে মঙ্গল থাকলেও মাঙ্গলিক যোগযুক্ত হতে পারে বা মঙ্গল যোগযুক্ত হতে পারে। তাহলে কখন দোষযুক্ত হবে আর কখন যোগযুক্ত হবে? যখন দোষযুক্ত হবে তখন মঙ্গল দোষী বা সেই প্ল্যানেট দোষযুক্ত হচ্ছে। আর যখন যোগ যুক্ত হচ্ছে তখন মঙ্গলের পাওয়ার পাচ্ছে প্ল্যানেট। তো প্ল্যানেট কিভাবে পাওয়ার পায়, মঙ্গলের যে পাওয়ার কিভাবে পায়? যেমন ধরুন কর্কট লগ্নে আমরা জানি রাজ্যকারক গ্রহ হচ্ছে মঙ্গল, পঞ্চম দশমপতি সে রাজ্যকারক গ্রহ। তাহলে লগ্নে থাকলে সে তো মাঙ্গলিক দোষযুক্ত হয়েছে, নিচস্থ হয়েছে। এইবার এই মঙ্গলকে যদি তুঙ্গস্থ করে দেওয়া হয় তাহলে মাঙ্গলিক যোগের প্রভাব আরো বাড়বে, বাড়বে না? কর্কট লগ্ন, মঙ্গলকে আমি লগ্নে দেব, একটা দিয়ে আগে বুঝুন। এই লগ্নে মঙ্গল, চতুর্থে মঙ্গল, সপ্তমে মঙ্গল, অষ্টমে মঙ্গল, আর হচ্ছে 12 নম্বর ঘরে মঙ্গল। মঙ্গল এই হচ্ছে মাঙ্গলিক দোষ। তাহলে এই মাঙ্গলিক দোষ যোগযুক্ত হয় কখন, মাঙ্গলিক যোগ হয় কখন? ধরেন মঙ্গল লগ্নে থাকলে মাঙ্গলিক দোষ হচ্ছে, মঙ্গল নিচস্থ হচ্ছে। চতুর্থে থাকলে মঙ্গল কি হচ্ছে, মঙ্গল শুক্রের গৃহে থাকছে। তো মঙ্গলের সঙ্গে শুক্রের কোনো শত্রুতা নেই, আর শুক্রের সঙ্গে মঙ্গলের কোনো শত্রুতা নেই। সে নিরপেক্ষ ঘরে অবস্থান করছে, রাজ্যকারী গ্রহ, কিন্তু মাঙ্গলিক দোষ যুক্ত হয়েছে। অষ্টমে থাকলে মঙ্গল তুঙ্গস্থ হচ্ছে, সেখানেও কিন্তু মঙ্গল মাঙ্গলিক দোষ যুক্ত হচ্ছে। আবার যখন সপ্তমে থাকলে, যখন অষ্টমে থাকছে তখন সে মঙ্গল কিন্তু শনির গৃহে থাকছে, অর্থাৎ শত্রু গৃহে থাকছে। তখন মঙ্গলের জোর কমছে, অর্থাৎ পাওয়ার কমছে।
কিন্তু পাওয়ার কমছে বলে কি মাঙ্গলিক দোষ কমছে? তা কিন্তু কমছে না। মঙ্গল অষ্টমে, অর্থাৎ শনির গৃহে, তার শত্রু গৃহে, শত্রু গৃহে থাকার কারণে তার পাওয়ার কমেছে। তো পাওয়ার কমেছে মানে মঙ্গলের পাওয়ার কমেছে, তার মানে মাঙ্গলিক দোষ কমেনি। এবার মিথুনে মঙ্গল মানে মাল্টি ট্যালেন্টেড, আমরা বলি মঙ্গলই ট্যালেন্ট করে। তাহলে মঙ্গল মেষে নিজ গৃহ, বৃশ্চিক তার নিজ গৃহ, মঙ্গল মকরে তুঙ্গস্থ, কর্কটে নিজস্থ। আরেকটি ঘরে শুভ ফল দেয়, সেটি হচ্ছে মিথুনে। তাহলে সেখানে মঙ্গলও পাওয়ারফুল হয়ে বসে আছে বুধের গৃহে। তাহলে বুধের জন্য মঙ্গল শত্রু নয়, কিন্তু মঙ্গলের জন্য বুধ শত্রু। তাহলে সে শত্রু গৃহে অবস্থান করছে। শত্রু গৃহে অবস্থান করার কারণে সে মঙ্গল তার বুদ্ধি পেয়ে সে একটু শান্ত থাকছে। তখন বুধকে সুযোগ দিয়ে বুধকে কাজে লাগিয়ে সে ট্যালেন্ট হচ্ছে। তার মানে ওই মঙ্গলই ট্যালেন্ট হচ্ছে, আর আলটিমেটলি তার প্ল্যানেটটা ট্যালেন্ট করে তুলছে, মানে সে জাতকের ভাগ্য ট্যালেন্ট করে তুলছে। তাহলে এই মঙ্গল যোগযুক্ত হবে কি হলে? আগে আমাদের বুঝতে হবে যোগযুক্ত কিভাবে হবে। কর্কট লগ্নের মঙ্গল রাজযোগ কারক গ্রহ একমাত্র শুভ বৃহস্পতি। তাহলে বৃহস্পতি যদি লগ্নে আসে, তাহলে লগ্নে তুঙ্গস্থ হবে। তখন বৃহস্পতি মঙ্গল যোগযুক্ত হয়ে মাঙ্গলিক যোগ হবে, তখন কিন্তু দোষটা নষ্ট হবে। আবার মঙ্গল অষ্টমে মঙ্গল বা সপ্তমে মঙ্গল, মঙ্গল তুঙ্গস্থ, মঙ্গলের যদি যোগ মানে জোর, ক্ষমতা যদি হ্রাস পায় কোনোভাবে, তাহলে মঙ্গলের তার মাঙ্গলিক দোষ হ্রাস পাবে। হ্রাস পেলে তখন যদি যোগযুক্ত হয় তাহলে যোগযুক্ত হবে। তো বৃহস্পতি যদি কর্কটে তুঙ্গস্থ থেকে মঙ্গলে পরে দৃষ্টি দেয়, তাহলে মঙ্গলের পাওয়ার কমবে। উপরন্তু ধরুন সে শনি যুক্ত হয়ে সক্ষেত্রগত শনি যুক্ত হয়ে বসে আছে, মারক শনি, কর্কট লগ্নে মারক শনি সে যুক্ত হয়ে বসে আছে। তাহলে শনি মঙ্গলের শত্রু। এমনকি যদি সেই শনি যুক্ত থাকে, তাহলে মঙ্গলের পাওয়ার কমবে। যদি মঙ্গলের পাওয়ার কমে, তাহলে মাঙ্গলিক দোষ, সপ্তমস্ত মঙ্গলের মাঙ্গলিক দোষ কমবে। কিন্তু যোগযুক্ত হতে গেলে কিন্তু ওই বৃহস্পতির দৃষ্টিটা করা লাগবে। না হলে শনি যুক্ত হলে কিন্তু পাওয়ার কমছে ঠিকই, কিন্তু যোগযুক্ত হচ্ছে না, যোগ হচ্ছে না কিন্তু এটা। শনি মঙ্গলের যোগ হচ্ছে, কিন্তু সেই যোগ মঙ্গলের দোষকে কমায় মাঙ্গলিক যোগ তৈরি করছে না। মাঙ্গলিক যোগ মানে শুভ অনুষ্ঠান, আর মাঙ্গলিক দোষ মানে অনুষ্ঠান পণ্ড করা। তাহলে আমাদের দেখতে হবে যে মঙ্গল কোথায় থাকলে অনুষ্ঠান সুচারুরূপে সম্পন্ন করবে, আর কোথায় থাকলে সে অনুষ্ঠানে অশান্তি, মারামারি, গন্ডগোল বাধায়। যদি গন্ডগোল বাধায়, তাহলে সেই মঙ্গল মঙ্গল দোষযুক্ত। কিন্তু লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশে থাকতে হবে, অন্য গৃহে নয়। তাহলে সেই গৃহে থাকলো, ধরেন অষ্টমে থাকলো, অষ্টমে হয় একমাত্র বৃহস্পতি যুক্ত, বৃহস্পতি দৃষ্ট থাকতে হবে, অথবা শুক্র যুক্ত, শুক্র দৃষ্ট থাকতে হবে। কেন থাকতে হবে? এটি একটি প্রশ্ন আপনাদের থাকবে, কেন থাকতে হবে? মাঙ্গলিকটা মূলত হচ্ছে বিবাহ বা যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান। কিন্তু যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বললে আবার ভুল হবে। মঙ্গল যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করে না, বিবাহ সংক্রান্ত অনুষ্ঠানগুলো মঙ্গলই করে। এইবার যদি বলেন যে শুভ কর্মের মধ্যে গৃহারম্ভ, তারপরে দেবতা প্রতিষ্ঠা, তারপর ব্যবসা আরম্ভ, তারপরে হচ্ছে ধরেন যত অন্নপ্রাশন, এগুলো কোন গ্রহ কাকে কোন অনুষ্ঠানকে নির্দেশ করে, এটা একটু আমাদের জানা থাকলে সুবিধা হতো, কিন্তু সেটি তো আমরা জানি না। নববস্ত্র পরিধান বা ধরেন আরোগ্য স্নান, তারপরে নামকরণ, পঞ্চামৃত যেগুলো, গর্ভাধান, বা ধরুন আপনার মুখান্নপ্রাশন, কুমারী নাসিকাভেদ, বিদ্যারম্ভ, বিদ্যারম্ভের ক্ষেত্রে কি করবে? নিশ্চয়ই বিদ্যাপতি যোগযুক্ত হবে। যে জাতকের বিদ্যা আরম্ভ হবে, তখন তার বিদ্যাপতি শুভকারক গ্রহ হতে হবে,
অথবা শুভ গ্রহ যোগে শুভ যোগযুক্ত হতে হবে। সেই লগ্নে যদি সেই জাতক বা জাতিকা বিদ্যা আরম্ভ করে, তাহলে সেই বিদ্যাটি শুভ হবে, সেই বিদ্যারম্ভের দিনটি শুভ হবে, নচেত হবে না। তাহলে মঙ্গল থাকবে দোষযুক্ত, আর মাঙ্গলিক অনুষ্ঠান হবে সুন্দরভাবে, এটি ভাবলে কিন্তু আমাদের ভুল হবে। এবার শুক্র কেন? শুক্র হচ্ছে শান্তির প্রতীক, মঙ্গল দোষযুক্ত। বিবাহের ক্ষেত্রে মঙ্গল, বৃহস্পতি, শুক্র, এই তিনটি গ্রহের প্রভাবটা সব থেকে বেশি। এই তিনটি গ্রহ যাদের প্ল্যানেটে, পাত্রপাত্রী উভয়ের প্ল্যানেটে যদি ভালো থাকে, শুভ অবস্থানে থাকে, শুভ যোগ যুক্ত হয়, তখন তারা জীবনে হ্যাপি হয়। আর যদি অশুভ অবস্থানে থাকে, তাদের জীবনটা অন্ধকার ছন্ন থাকে। এটা হচ্ছে মাঙ্গলিক দোষ। তাহলে মাঙ্গলিক দোষ যোগযুক্ত বুঝতে গেলে আমাদের কি করতে হবে? আর দোষযুক্ত মানে যোগযুক্ত তো একটি বললাম, ধরেন দোষযুক্ত, সরাসরি দোষযুক্ত। সরাসরি দোষযুক্ত যদি বলি, তাহলে এই যেভাবে আছে সে সরাসরি মাঙ্গলিক দোষযুক্ত। এখানে যদি দেখা যায়, ওই যে বললাম শুক্র, এইবার শুক্র ধরেন, শুক্রের শত্রু রবি আছেন, কিন্তু মঙ্গল ওই বুধের শত্রু, শুক্রের শত্রু, মঙ্গলের শত্রু মঙ্গল, বুধের শত্রু হচ্ছে, মঙ্গলের শত্রু বুধ, শুক্রের শত্রু হচ্ছে রবি আর চন্দ্র, বৃহস্পতি, ও সরি, বৃহস্পতির শত্রু হচ্ছে বুধ আর শুক্র। তাহলে বৃহস্পতির শত্রু শুক্র, সে কিভাবে মাঙ্গলিক দোষকে নাশ করবে, এটি একটি প্রশ্ন হতে পারে। শুক্র কিভাবে করতে পারে মাঙ্গলিক দোষ নাশ, এটি আমাদের একটু ভাবতে হবে। ধরেন এখানে শুক্রকে বসায় দিলেন কর্কটে, তাহলে কি হবে? শুক্র তার শত্রু গৃহে রয়েছে, তাহলে মঙ্গলের তো সে ক্ষতি করছে না, করছে? শুক্রের শত্রু রবি আর চন্দ্র, তাহলে চন্দ্রের গৃহে শুক্র বসে আছে, তাহলে সে শুক্র কি মঙ্গলের ক্ষতি করতে পারবে? পারবে না। এবার শুক্রকে নিজ গৃহে এনে বসায় দিলেন তুলায়, তাহলে শুক্র শক্তিশালী হলো, শক্তিশালী হয়ে সে মঙ্গলের ক্ষতি করতে পারবে, কিন্তু কর্কটের শুক্র কি মঙ্গলের ক্ষতি করতে পারবে? হুম, বলেন কি হবে? স্যার মনে তো হয় পারবে না। হুম, পারবে না কিন্তু। এইবার রবির গৃহে যদি মঙ্গল থাকে, ধরেন সিংহ লগ্ন, তাহলে সিংহ লগ্নে মঙ্গল থেকে মঙ্গল শুক্র যুক্ত হলো, তাহলে মঙ্গলের ক্ষতি সাধন করতে পারবে? পারবে না কিন্তু, পারবে না স্যার। শত্রু গৃহে। কিন্তু শুক্র ধরেন তুঙ্গস্থ হয়ে মিনে রয়েছে, ঘরটা বৃহস্পতির, কিন্তু বৃহস্পতির গৃহে থেকে মঙ্গল যুক্ত হয়েছে, তাহলে এ জায়গায় কি করতে পারবে? আর শুক্র নিচস্থ হলে কি করতে পারবে? শুক্র নিচস্থ হলো বুধের গৃহে, তাহলে বুধের গৃহে শুক্র নিচস্থ হলো, সেখানে মঙ্গল যুক্ত হলো। আর মঙ্গল তুঙ্গস্থ হলো মীন রাশিতে, সেখানে শুক্র যুক্ত হলো। মীন রাশিতে শুক্র তুঙ্গস্থ হলো, সেখানে মঙ্গল যুক্ত হলো। তাহলে দুটোর মধ্যে পার্থক্য আছে না? জি শুক্র স্যার আছে। বৃহস্পতির ঘরে যে তুঙ্গস্থ হচ্ছে, মানে বৃহস্পতির মাথার উপরে সে তুঙ্গস্থ হচ্ছে, আর বুধের কাছে এসে সে মাথা নত করছে। দৈত্যগুরু বুদ্ধি চাচ্ছে, মানে বুদ্ধির কাছে মাথা নত করছে, কিন্তু দেবগুরুর কাছে সে তুঙ্গস্থ হচ্ছে। ব্যাপারটা একটু কেমন না, উল্টো না? তথাপিও সেই শুক্র, কোন শুক্রটাকে, কোন শুক্র মঙ্গলটাকে বেশি দমাতে পারবে? মাথা নত শুক্র নাকি মাথা উঁচু শুক্র? স্যার মাথা উঁচু স্যার। হ্যাঁ, সুন্দর, সুন্দর। যে শুক্র যেহেতু বলবান, শুক্র যেহেতু মাথা উঁচু করে রেখেছে,
যেহেতু মাঙ্গলিক দোষকে ধ্বংস করার ক্ষমতা তার রয়েছে। কিন্তু শুক্র এখানে তো নিচস্থ, দুর্বল। সে আরো বুধের কাছে বুদ্ধি চাচ্ছে যে আমি মঙ্গলকে কি করব, তুমি একটু বলে দাও। মঙ্গলকে তাড়াবো, মঙ্গলকে শাসন করব, না মঙ্গলকে ভালোবাসবো, কোনটা করব তুমি বলে দাও। তার মানে অপরের বুদ্ধি নিয়ে তারপর শুক্রের কাজ করতে হচ্ছে। তাহলে ওখানে নিশ্চয়ই সে মাঙ্গলিক দোষ কমাতে পারছে না। তাহলে একমাত্র বৃহস্পতি শুক্র ব্যতিরেকে অন্য কোনো গ্রহই মঙ্গলের মাঙ্গলিক দোষকে দূর করতে পারবে না। এটা হচ্ছে নোট। তাহলে স্যার মঙ্গলের সঙ্গে মঙ্গলের সঙ্গে শুক্র অথবা বৃহস্পতি থাকলে বা দৃষ্টি থাকলে তাহলে মাঙ্গলিক যোগ হয়, দোষ হয় না, তাই তো? সব ক্ষেত্রে কিন্তু নয়। সব ক্ষেত্রে এইবার না, সেটা বললাম, এখন জানলাম। এইবার আপনার তার উত্তর হচ্ছে আমি কর্কটে বৃহস্পতিকে দিয়ে বলেছি যোগ হয়েছে। যখন বৃহস্পতি মকরে দেবেন তখন বৃহস্পতি নিচস্থ হবে, মঙ্গল তুঙ্গস্থ হবে। ওখানে যোগ টোগ মানবে না। কেন মানবে না? কারণ একজন প্রখর শক্তিশালী, মঙ্গল দোষ তো কমাবে হচ্ছে বৃহস্পতি আর শুক্র। তো এই দুইজন যে প্ল্যানেটে যে লগ্ন সাপেক্ষে বলবান, সেই লগ্ন সাপেক্ষে মঙ্গল যুক্ত বা মঙ্গল দৃষ্ট হলে মঙ্গলের দোষ কমাবে। যে লগ্নে বৃহস্পতি পাপ মারো, যে লগ্নে শুক্র পাপ শুক্র মারো, সে কি মঙ্গলের সাথে যুক্ত থেকে মাঙ্গলিক দোষ কমাতে পারবে? সে নিজে মরবে, নিজে বাঁচবে কিনা খোঁজ নেই, সে আর একজনরে বাঁচাবে কেমনি? স্যার মকর রাশিতে যদি মঙ্গল আর বৃহস্পতি থাকে তাহলে এক্ষেত্রে তো গুরু বৃহস্পতি নিচ হয়েও নিজ ভঙ্গ হয়ে যাচ্ছে, তো এখানে তো পারার দরকার তাকে মঙ্গল দোষ কমানো। তাহলে কি করবে সে? মকর রাশিতে মঙ্গল উচ্চ হচ্ছে, গুরু বৃহস্পতি নিচ হচ্ছে, কিন্তু নিজ ভঙ্গ তো হচ্ছে এক রাশিতে থেকে। তো নিজ ভঙ্গ হলে মঙ্গলের কি বলে, গুরু বৃহস্পতি বল পেয়ে যাচ্ছে। তো উনি কি মঙ্গল দোষটাকে ভাঙাতে পারবে? আশা তো করি পারবে। পারবে কি করে? আমি তো বলছি সেটি কিভাবে পারবে। শুভ বৃহস্পতি যে নিচস্থ হয়েছে, নিচস্থ হচ্ছে শুভ বৃহস্পতি, তাহলে মঙ্গল রাজ্যকারক গ্রহ, সে তো তুঙ্গস্থ হচ্ছে। তাহলে রাজ্যকারক গ্রহ তুঙ্গস্থ হয়ে আর শুভকারক গ্রহ বৃহস্পতি নিচেই হয়ে তার কাছে যে বিষ্ণু মহন্তর কাছে মুনুমুনু করা ছাড়া আর কি আছে? বিষ্ণু মহন্ত বাবু, তুমি মঙ্গল একটু শান্ত হও, না হলে আমি এখানে কিছু করতে পারছি না। এছাড়া আর কি করার আছে? নিজভঙ্গ রাজযোগ হয়ে কি করার আছে? রাজার কাঁধে কাঁধ মিলানোর সুযোগ আছে? নেই। বরং রাজার কাছে যে ভিক্ষা চাওয়ার সুযোগ আছে, আর কিছু নেই। তো আর এখানে কি ভিক্ষা তো বলেন স্যার? চাবে না, কারণ ওই মঙ্গল তুঙ্গস্থ, সে তো চাইবে না। চাইবে রাজাকে বের করে দিতে। আর স্যার বুঝতে এখানে যদি পেরেছেন? শুক্র যুক্ত হয়ে যায়, এখানে যদি আবার শুক্র যুক্ত হয়ে যায়, মঙ্গল শুক্র হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতি তিন যখন রাশিতে শুক্র যুক্ত মকর। হয়, হুম। তখন শুক্র যখন যুক্ত হয় তখন কি হয়? একই সাথে যদি শুক্র যুক্ত হয় আর বৃহস্পতি তখন রয়েছে, তাহলে বৃহস্পতি আর শুক্র একে অপরের শত্রু। কিন্তু মঙ্গলের সঙ্গে কোনো কানেকশন এদের নেই। মঙ্গল তার স্বকীয়তায় থাকছে। বৃহস্পতি শুক্র দুজনেই মিলে তার অশান্তি দূর করার চেষ্টা করছে বা মঙ্গলের শক্তি কমানোর চেষ্টা করছে। দেবগুরু তার সাথে দৈত্যগুরুর মিলন ঘটছে। বুঝতে হবে, দৈত্যগুরু যখন মিলন ঘটছে তখন আর ওই রাজার কাছে যে বা ওই মঙ্গলকে যে মঙ্গলের কাছে যে আর ওই মুনুমুনু করছে না তখন, বা তাড়িয়ে নামানোর চেষ্টা করছে না। তখন শান্তি দেওয়ার চেষ্টা করছে, শান্ত করার চেষ্টা করছে। একজন ধর্ম দিয়ে আর একজন কৌশল দিয়ে। তখন যে সেই মঙ্গল শান্ত হচ্ছে। একা বৃহস্পতি বা একা শুক্র কিন্তু পারছে না। তাহলে রেজাল্টটা কি হলো? রেজাল্টটা হচ্ছে যে কোন লগ্নে যদি লগ্নে শুক্র এবং বৃহস্পতি, লগ্ন সাপেক্ষে শুক্র এবং বৃহস্পতি দুজনই ধরুন শুভ কারক গ্রহ, শুক্র আর বৃহস্পতি শুভ কারক গ্রহ কোন লগ্নে? এমন কোন লগ্ন আছে শুক্র এবং বৃহস্পতি শুভ? না স্যার। কেন নেই? বৃষ লগ্নে, বৃষ লগ্নে শুক্র বৃহস্পতি ও শুক্র বৃহস্পতি বৃষ লগ্নে পাপ। পাপ পাপ। আহ শুক্র আর বৃহস্পতি শুভ কোন লগ্নে নেই। না তারা তো নৈসর্গিক পরস্পর ইয়ে
যে এরা তো পরস্পর এমনিতেই লগ্ন সাপেক্ষে শত্রু, তাই অপোজিটে আচ্ছা থাকে। তাহলে আমরা বৃষ লগ্নে যাই, বৃহস্পতি আর শুক্র দুটোই স্যার পাপ। সিংহ লগ্নে, স্যার সিংহ লগ্নে স্যার মঙ্গল আর বৃহস্পতি শুভ গ্রহ স্যার। মঙ্গল না, শুক্র, শুক্র শুক্র বৃহস্পতি। শুক্র আর বৃহস্পতি বলছিলাম। সিংহ সিংহ লগ্নে লগ্নে বুধ আর শুক্র হচ্ছে পাপ, আর মঙ্গল আর বৃহস্পতি হচ্ছে শুভকারক গ্রহ, কিন্তু শুক্র আর বৃহস্পতি, আমি বলছি শুক্র আর বৃহস্পতি বৃষ লগ্নের ক্ষেত্রে পাপ। তাহলে বৃষ লগ্নের ক্ষেত্রে দুটি পাপ গ্রহ, তাহলে পাপ গ্রহ মঙ্গল বৃষ লগ্নের লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশে অবস্থান করলে মাঙ্গলিক দোষ হয়। বৃষ লগ্নই দেই আমরা। একটু কষ্ট হলেও বোঝার চেষ্টা করেন। এই বৃষ লগ্ন, লগ্নে মঙ্গল দিলাম, এইবার চতুর্থে মঙ্গল দিলাম, সপ্তমে মঙ্গল দিলাম, অষ্টমে মঙ্গল দিলাম, আর হচ্ছে দ্বাদশে মঙ্গল দিলাম। তাহলে বুধ শুক্র দুটিই পাপ গ্রহ। তাহলে লগ্নে শুক্র পাপ গ্রহ, সে তার নিজ গৃহে, তাই তো? ভুল বলছি না তো? পাপ আর গ্রহ পাপ তার বলতে নিজ সে গৃহে। নিরপেক্ষ আর কি স্যার, এখানে শুক্র। না না, বৃষ লগ্নে বুধ শুক্র চন্দ্র তিনটি পাপ গ্রহ, আর পাপ শনি আর রবি শুভ গ্রহ, আর হচ্ছে শনি একমাত্র রাজ্যকারক গ্রহ বৃষ লগ্নে, সে পাপ গ্রহ। তাহলে শুক্র পাপ গ্রহ নিজ গৃহে, তার লগ্নে বসা, তাহলে তার জীবিকা তো ওই শুক্রই নির্ধারণ করবে। তার যশ খ্যাতি, তার প্রভাব প্রতিপত্তি, তার গুণ, তার যোগ্যতা, তার জীবিকা, তার সরলতা, তার মস্তিষ্ক সেই পরিচালনা করবে। তাহলে মঙ্গল এখানে সপ্তম দ্বাদশপতি মঙ্গল লগ্নে গিয়ে কি বা করবে? দেখুন, বুঝে দেখুন। বৃষ লগ্নের লগ্নে মঙ্গল থাকলেই মাঙ্গলিক দোষ বলছেন, এই মাঙ্গলিক দোষের জন্য ঝড় তুলে নিচ্ছেন, কিন্তু শুক্র যদি সেখানে থাকে এই মাঙ্গলিক দোষ খর্ব হবেই। হতে পারে বৃষ লগ্নে শুক্র পাপ, কিন্তু লগ্নপতি এবং ষষ্ঠপতি সেও তো পাপপতি, সে লগ্নে বসে আছে। তাহলে আরেকটি নৈসর্গিক পাপ গ্রহ মাঙ্গলিক দোষ তৈরি করেছে। সে ঘরের ভিতর দিয়ে বলবে তুমি বাইরে চলে যাও, তোমাকে আমার দরকার নেই, তবু আমি আমার মাঙ্গলিক দোষের কষ্ট পাবো না। শক্তিশালী গ্রহ শুক্র অপেক্ষা মঙ্গল বেশি, না মঙ্গল অপেক্ষা শুক্র বেশি? স্যার, শুক্র মঙ্গল অপেক্ষা শক্তিশালী। মঙ্গলের থেকে শুক্র শক্তিশালী। তাহলে জি স্যার। শুক্র নিজ গৃহে বসে আছে শক্তিশালী হয়ে, পাপ হয়ে, তাহলে মঙ্গল মাঙ্গলিক দোষ হয়েছে এটা। তাহলে দোষ তো শুক্র সহ্য করবে না, শুক্র স্বচ্ছতা সহ্য করবে, নিট অ্যান্ড ক্লিনতা সহ্য করবে। তাহলে তুমি আসছো কেন আমার বাড়িতে? উপরন্তু সে বলবে যে তুমি আসো তো মঙ্গল রবির নক্ষত্রে অথবা চন্দ্রের নক্ষত্রে অথবা মঙ্গলের নক্ষত্রে। তাহলে রবি চন্দ্র অথবা মঙ্গলের নক্ষত্রে, তা রবি আর চন্দ্র দুটি নক্ষত্র তো শুক্রের জন্য শত্রু, আর বাকি থাকলো মঙ্গল। তাহলে মঙ্গলের নক্ষত্রে যখন থাকবে মৃগশিরা নক্ষত্রে অর্ধেক অংশ, তখন সে বরং একটু পাওয়ার পেতে পারে, কিন্তু কৃত্তিকা রোহিণী নক্ষত্রে সে পাওয়ার পাবে না। ভেবে দেখুন। এইবার বৃহস্পতিও পাপ গ্রহ। তাহলে বৃহস্পতি হচ্ছে এই লগ্নের অষ্টম এবং আয়পতি, সেও পাপ গ্রহ। তাহলে ওই বৃহস্পতি যদি লগ্নে আসে বা লগ্নে দৃষ্টি দেয়, ধরুন মকরে নিচস্থ থেকে দৃষ্টি দিল, বা ধরুন আপনার সে এই কন্যাতে থেকে সে নবম দৃষ্টি দিল, বা ধরেন আপনার বৃশ্চিকে থেকে দৃষ্টি দিল, তাহলে দৃষ্টি দিয়ে মঙ্গলের দোষ তো আর নিশ্চয়ই বাড়াতে পারছে না, পারছে না কমাচ্ছে? কমাচ্ছে স্যার। এই যখন মঙ্গলের কোনো প্ল্যানেটে দেখতে হবে, মঙ্গল যখন তার পাওয়ার পাচ্ছে তখন মাঙ্গলিক দোষ বাড়ছে, পাওয়ার যখন কমছে তখন সে মাঙ্গলিক যোগ হয়ে যাচ্ছে। কিন্তু সরাসরি পাওয়ার কমলেই যোগ হচ্ছে না, মানে মঙ্গলের ক্ষতি করার তীব্রতা কমছে, এটা যোগ হচ্ছে না। যোগ হতে গেলে কিন্তু অবশ্যই বৃহস্পতি শুক্রকে যোগযুক্ত হতে হবে। তারপরে দেখেন যে চতুর্থে
এখানে যদি শুক্র আসে তাহলে শুক্র তার শত্রু গৃহে আসছে, বৃহস্পতি সেখানে এসেও যুক্ত হচ্ছে ধরেন। তাহলে এখানে কি হচ্ছে চতুর্থে, সিংহ রাশি রবির গৃহ, বৃহস্পতির কি রবির সঙ্গে কোনো শত্রুতা আছে? নেই। কিন্তু সুগৃহ শুক্রের স্যার। সাথে শত্রুতা থেকে শুক্রকে সঙ্গে নিয়ে বসলো, শুক্র তার শত্রু গৃহে আসলো। এখানে তিনটি নক্ষত্র, একটি মঘা, একটি পূর্ব ফল্গুনী, একটি হচ্ছে উত্তর ফল্গুনী অর্থাৎ রবি, মানে কেতু শুক্র আর রবির নক্ষত্রে অবস্থান করছে। তা শুক্র আর রবির নক্ষত্রে তো সে কিছুই করতে পারবে না। আর কেতুর নক্ষত্রে যখন থাকবে তখনই তো ধরে নিতে হবে রাহু তার সপ্তমে থেকে দৃষ্টি দিয়েছে, তাহলে মঙ্গলকে দমিয়ে দিয়েছে। তাহলে বৃষ লগ্নের চতুর্থে মঙ্গল যদি বৃহস্পতি দৃষ্ট বা বৃহস্পতি যুক্ত শুক্র দৃষ্ট শুক্র যুক্ত হয়, আর সে যদি মঘা নক্ষত্রে থাকেও, তাহলে তার মঙ্গলের ক্ষমতা হ্রাস পায়। ঠিক তো? এটুকু বুঝলেন? কঠিন হয়ে যাচ্ছে মনে হয়, সবাই বুঝছেন না, অথচ আচ্ছা সাড়ে স্যার, সাতিটা খুব সুন্দরভাবে বুঝলেন মনে হয়। স্যার গোচরত তো মাঙ্গলিক দোষ চলতেছে তো স্যার, এর জন্য স্যার। স্যার বুঝতে পারছি স্যার। জি স্যার। বছরে মাঙ্গলিক দোষ চলছে? কই, স্যার আমার না তো। অষ্টমে বছরে তো মঙ্গল হচ্ছে ষষ্ঠে অষ্টমে মঙ্গল। মঙ্গল স্যার কর্কট লগ্ন তো স্যার, কর্কট লগ্নে কর্কট লগ্নের মঙ্গল তো ষষ্ঠে, মাঙ্গলিক দোষ নেই। ওই সফটওয়্যারে দেখাচ্ছে আর কি। স্যার না, ওই যে সপ্তমে হচ্ছে রবি বুধ শুক্র। বিষয় লগ্নে অষ্টমে মঙ্গল আছে স্যার আমার। হ্যাঁ, যার আছে সে তো অনুধাবন করবেন এখন এইটা কি। এইবার বৃষ লগ্নের অষ্টমে মঙ্গল আছে কার দেখেন, সপ্তমে মঙ্গল, নিজ গৃহে মঙ্গল। তাহলে মঙ্গল কিন্তু পাওয়ারফুল। বৃষ লগ্নের ক্ষেত্রে মঙ্গল সপ্তম এবং দ্বাদশপতি, তার কথা কিছু বলা হয়নি, অর্থাৎ যে গৃহে থাকবে সে তার ক্ষমতা নেবে, সেখান থেকে ক্ষমতা নেবে। তাহলে স্যার নিজ গৃহে মঙ্গল সপ্তমে মাঙ্গলিক দোষ যুক্ত। তাহলে এখানে সপ্তমে মাঙ্গলিক দোষ যুক্ত, আর হচ্ছে বৃহস্পতি শুক্র দুজনেই পাপ। তাহলে বৃহস্পতি মঙ্গলের গৃহে আসলো বা শুক্র দৃষ্টি দিল, শুক্র লগ্নে থাকলে দৃষ্টি দেবেই। আবার যদি এখানে শুক্র যুক্ত থাকে তাহলেও সেই শুক্র যুক্ত। আর বৃহস্পতি মিনে থাকলেও সে দৃষ্টি দিচ্ছে, আবার লগ্নে থাকলেও দৃষ্টি দিচ্ছে, বা এখানে থাকলেও সে যুক্ত হচ্ছে, অথবা কর্কটে থাকলেও সে দৃষ্টি দিচ্ছে, মানে যেখানে যেখানে থাকলে বৃহস্পতি দৃষ্টি দেয় সেই সকল জায়গায় থেকে সে দৃষ্টি দিচ্ছে। তাহলে দৃষ্টি দিল, যুক্ত হলো, তাতে মঙ্গলের ক্ষমতা বৃশ্চিকে বৃহস্পতি এসে মঙ্গলের ক্ষমতা কি হ্রাস করতে পারবে? নিজ গৃহে মঙ্গল, বৃহস্পতি সেখানে অষ্টমপতি অর্থাৎ নিধনপতি এবং আয়পতি, পাপ, সে এসে সপ্তমে এসে কি বা করবে? আবার সপ্তমে অবস্থান করছে কি, বিশাখা মানে বৃহস্পতির নক্ষত্র, অনুরাধা মানে শনির নক্ষত্র, আর জ্যেষ্ঠা মানে বুধের নক্ষত্র। তাহলে বৃহস্পতির নক্ষত্রে যখন মঙ্গল থাকবে তখন বৃহস্পতির পাওয়ার তো সে নিয়েই থাকবে বিশাখা নক্ষত্রে। আবার শুক্র যুক্ত, শুক্র দৃষ্ট হবে সে। আবার যদি অনুরাধায় থাকে তাহলে শনির নক্ষত্রে, শত্রু নক্ষত্রে থাকলে সে নাই দমন থাকবে। কিন্তু বিশাখা নক্ষত্রে থেকে সে তো দমন হবে না, হবে। আবার যখন জ্যেষ্ঠা বুধের নক্ষত্রে যাবে তখন সে ধরেন দুর্বল হতে পারে। তাহলে মাঝখানে শনির নক্ষত্রে সে, শনি শত্রু বিধায় সে নমনীয় হবে, কিন্তু বৃহস্পতির নক্ষত্রে মঙ্গল মাথা নত করবে না। স্যার বৃহস্পতি ওনাকে শান্ত করার চেষ্টা করবে না মঙ্গলকে, ওনার যেহেতু শান্ত নক্ষত্রে করার আছে। চেষ্টা করবে কিন্তু মাথা নত সে করবে না, নিজ গৃহগত মঙ্গল। আর ওখানে হচ্ছে অষ্টমপতি বৃহস্পতি, পাপ, লগ্ন সাপেক্ষে পাপ। ওই যে বলছি লগ্ন থেকে লাগবে। এবার যদি লগ্ন সাপেক্ষে রাজযোগকারক গ্রহ হতো বা শুভকারক গ্রহ হতো তাহলে না তার কিছু করণীয় ছিল, কিন্তু এ তো পাপ, সে তো দুর্বল, ক্ষতিকারক। তাহলে একজন ক্ষতিকারক লোক নিজে ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার সে আরেকজনকে ক্ষতি করবে, তাও সক্ষেত্রগত মঙ্গলকে, এটা কেমনে সম্ভব? আর মেষের মঙ্গল তীক্ষ্ণ, উগ্র, বৃশ্চিকের মঙ্গল শান্ত, তাহলে সে তো মারামারি করতে যাবে না। তাহলে কেন হবে? এইবার যদি অষ্টমে আসি দেখেন, পরে আর একটু সহজ সূত্র দিয়ে দিচ্ছি, দিলি আরো সহজ হয়ে যাবে। যদি অষ্টমে আসে
আপনাদের ব্রেন টেস্ট হচ্ছে আগে, তারপরে আর একটু সহজ পদ্ধতি আছে। যখন অষ্টমে আসছে তখন সে কি হচ্ছে, অষ্টমে বৃহস্পতির গৃহে আসছে। বৃহস্পতির গৃহে এসে কেতু, শুক্র আর রবি এই তিনটি নক্ষত্রের উপর দিয়ে সে পরিভ্রমণ করতে পারে। কারো কেতুর নক্ষত্রে মূলায় থাকবে, কারো দেখা যাচ্ছে পূর্বাষাঢ়ায় থাকবে, কারো উত্তরাষাঢ়ায় থাকবে। পূর্বাষাঢ়ায় থাকলে শুক্রের নক্ষত্রে সে দমিত থাকবে, আর বৃহস্পতির ক্ষেত্রগত। আবার যদি সে উত্তরাষাঢ়ায় থাকে তাহলে রবির নক্ষত্রে, তাহলে রবির নক্ষত্রে মঙ্গল, সে রবি যেমন দাহ্য গ্রহ, এই মঙ্গলও দাহ্য গ্রহ, সে কিন্তু পাওয়ার পাবে। কিন্তু কেতুর নক্ষত্রে সে বাধা পড়বে। কেতুর নক্ষত্রে থাকা মানে রাহুদৃষ্ট হওয়া, এটাকে ধরে নিতে হবে। তাহলে মঙ্গলের, যদি মঙ্গল কেতুর নক্ষত্রে থেকে থাকে তাহলে মঙ্গলের দোষ এমনি কমে গেছে। অষ্টমস্ত মঙ্গলের মাঙ্গলিক দোষ এমনি কমে গেছে যদি কেতুর নক্ষত্রে থাকে। যদি সে শুক্রের নক্ষত্রে থাকে তাহলে কি হচ্ছে, শুক্র তাকে শান্ত করছে, করছে না? একমাত্র শুক্র বৃহস্পতি শান্ত করতে পারে। বিপরীতে বুধের নক্ষত্রে যদি থাকে তাহলে বুধের কাছে বুদ্ধি চাওয়া ছাড়া আসলে কিছু করার নেই, তখন সে ভেবে চিন্তে ক্ষতি সাধন করছে। তাহলে অষ্টমে মঙ্গল থাকলে আমরা বলি যে অষ্টমস্ত মঙ্গলের মাঙ্গলিক দোষ, জ্যোতিষের কিছু করার নেই। একমাত্র দৈব স্রষ্টা যদি কিছু করেন তাহলে করবে, না করলে কিছু নেই, শেষ। স্যার এটা আমার আছে স্যার। কিন্তু এই যে অষ্টমস্ত মঙ্গলের মাঙ্গলিক দোষ দৈব ছাড়া কিছু করতে পারবে না, আর আমরা বলবো করা সম্ভব। কি সম্ভব? যদি মঙ্গল কেতুর নক্ষত্রে থেকে থাকে তাহলে কিন্তু সম্ভব। শুক্রের নক্ষত্রে থাকলে করা সম্ভব, কিন্তু রবির নক্ষত্রে আর করা সম্ভব নয়। কেন? মঙ্গল আরো বেশি পাওয়ার পাচ্ছে। বুঝাতে পেরেছি? স্যার কেতুর সঙ্গে মঙ্গলের সম্পর্ক তো বন্ধুত্বের আছে, মিত্রতার আছে, আছে না? কোনো মিত্রতা বন্ধুত্বে কাজ হবে না। মিত্রতা বন্ধুত্ব আছে বিধায় পারছি। মানে বললাম তো কেতুর নক্ষত্রে থাকা মানে রাহুদৃষ্ট। এইবার রাহুযুক্ত মঙ্গল, রাহুদৃষ্ট মঙ্গলও কিন্তু মাঙ্গলিক দোষ, মানে মঙ্গল দোষ। যেমন রাহুযুক্ত চন্দ্র, রাহুযুক্ত রবি গ্রহদোষ। রাহুদৃষ্ট চন্দ্র, রবিদৃষ্ট চন্দ্র, ওই সরি, রাহুদৃষ্ট রবি আর রাহুদৃষ্ট চন্দ্র, আর রাহুযুক্ত রবি, রাহুযুক্ত চন্দ্র, মানে আপনার গ্রহণ যোগ বা গ্রহণ দোষ। তাহলে এই গ্রহণ কখন যোগ আর কখন দোষ, এটার মধ্যেও কিন্তু যোগ এবং দোষ দুটোই রয়েছে। তাহলে মঙ্গল ওই গ্রহণ যেমন যোগযুক্ত হলে যোগ হবে, এই মাঙ্গলিক দোষও যোগযুক্ত হলে যোগ হবে। কিন্তু কেতুর নক্ষত্রে যখনই থাকবে নিষ্ক্রিয় রবি, তার নক্ষত্রে যখন থাকবে তখন ধরে নিতে হবে রাহু তাকে দমন করেছে বা কেতু তাকে জড়িয়ে রেখেছে, তার জন্য মঙ্গল তার পাওয়ার কমেছে। কিন্তু রবির নক্ষত্রে মানে ওই নিভে যাওয়া আগুনে কুলা দিয়ে বাতাস দেওয়া হচ্ছে। রবির নক্ষত্রে 9 আর 1 10, আবার সেই রবি, মানে রবির সেই মানে ক্ষিপ্রতা সে কিন্তু বাড়িয়ে দিচ্ছে। তাহলে কথা হচ্ছে ঘরটা বৃহস্পতির, তাহলে বৃহস্পতির ঘর, বৃহস্পতি কিছু করবে না? কিন্তু করবে, করতো, কিন্তু করতে পারছে না। কেন পারছে না? কারণ বৃহস্পতি লগ্ন সাপেক্ষে পাপ হওয়ার কারণে পারছে না। ক্লিয়ার? তাহলে বৃহস্পতি করতে পারতো, কিন্তু লগ্ন সাপেক্ষে পাপ হওয়ার কারণে পারেনি। এইবার যদি দ্বাদশে মঙ্গল যায় তাহলে মঙ্গল নিজ গৃহে, এখানেও কিন্তু অশ্বিনী কেতুর নক্ষত্র, ভরণী হচ্ছে শুক্রের নক্ষত্র, কৃত্তিকা হচ্ছে রবির নক্ষত্র। তাহলে কৃত্তিকার মঙ্গলকে দমন করা কঠিন, কিন্তু ওই ভরণীর মঙ্গল আর হচ্ছে ওই অশ্বিনীর মঙ্গল, এই দুজনকে কিন্তু দমন করা সহজ। ধরেন এবার কন্যা লগ্নের অষ্টমে মঙ্গল মেষে,
কিন্তু মঙ্গলটার সঙ্গে সঙ্গে দেখতে হবে অশ্বিনী নক্ষত্রে, ভরণী নক্ষত্রে না কৃত্তিকা নক্ষত্রে। যদি কৃত্তিকায় হয় তাহলে তার দোষ খণ্ডন সম্ভব, আর অশ্বিনী আর ভরণী হলে সম্ভব নয়। নাকি উল্টে গেল না? তাহলে উল্টো বললাম না? কেউ তো বলছেন না। কন্যা লগ্নের অষ্টমে মঙ্গল মেষে, তাহলে আমি কি বললাম যে কৃত্তিকায় হলে সম্ভব, কৃত্তিকার রবি হলে। কেন বলবো ঠিক তো, আছে আগের স্যার। বারই তো বলে গেলাম যে অশ্বিনী আর হ্যাঁ, ভরণীতে হলে সম্ভব, আর কৃত্তিকায় কৃত্তিকায় হলে সম্ভব না। সম্ভব নয়। কিন্তু এটি উল্টো বলতেছি, কই আপনারা তো কেউ ধরছেন না। না স্যার, আমি বলতে চাইছিলাম স্যার যে রবি নক্ষত্রে কিভাবে চাঁদ সন্ধান হবে। বলতে চাইছিলাম বলতে বলতে যদি 5 সেকেন্ড পার হয়ে যায় তাহলে তো হবে না। একটা প্ল্যানেট বিচার করার জন্য সময়, আপনারা কত সময় নেবেন? যে সময় নেবেন সেই সময়ের মধ্যে ভাবতে হবে। তাহলে ভাবতে হবে, সেই ভাবতে ভাবতে যদি আগেই, ওই আমি বললাম মানে বিচার যদি করেই ফেলি, পরে ভেবে তো আর লাভ হবে না, হবে? তাহলে এখানে মঙ্গল ব্যস্ত হয়েছে, ব্যস্ত হয়ে সে যদি অশ্বিনী নক্ষত্রে থাকে তাহলে এই মঙ্গল ওই রাহুদৃষ্ট, মানে মঙ্গলের ক্ষমতা হ্রাস পাবে। ভরণী নক্ষত্রে হলে লগ্নপতি শুক্র পাপ তার নক্ষত্রে থাকার জন্য হ্রাস পাবে। কিন্তু কৃত্তিকা নক্ষত্রে হলে পঞ্চমপতি রবি, তখন কিন্তু আর বৃষ লগ্নের ক্ষেত্রে রবি শুভকারক গ্রহ, তার সঙ্গে মঙ্গল থেকে স্বক্ষেত্রগত মঙ্গল পাওয়ার পাচ্ছে, যার জন্য কিন্তু ওই মঙ্গলকে তখন আর দমানো সম্ভব হচ্ছে না। আর দমাতে না পারলে মাঙ্গলিক দোষ কমবে না। এটা হচ্ছে জিস্ট কথাটা। স্যার, আমার যেটা প্রশ্ন স্যার, ওনারা অনেক প্রশ্ন প্রশ্ন করতেছে বলেন। না। হ্যাঁ, আমার প্রশ্ন স্যার, আমি ওনাদের পক্ষ থেকে করি, প্রশ্নটা আসা উচিত। যেমন বিবাহের ক্ষেত্রে মঙ্গলটাকে আমরা সাধারণত মাঙ্গলিক দোষটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি, যেটা আপনিও বলছেন স্যার। কিন্তু এই যে স্যার, যদি এই কন্যা লগ্নের ক্ষেত্রে আপনি লাস্ট যেটা উদাহরণ দিলেন, যে সে যদি রবি নক্ষত্রে থাকে, সে পাওয়ারফুল হবে, তো সে তো আদার সাইডে তাকে বেনিফিট দিবে না স্যার? দেবে, দেবে। মানে অন্য ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে সমস্যা আসতে পারে, কিন্তু আদার সাইড তাকে বেনিফিট করবে। এখন আমরা বলছি আজকের ক্লাসটা হচ্ছে মাঙ্গলিক যোগ আর দোষ। তাহলে আদার সাইডের যে বেনিফিটটা দেবে, সেই বেনিফিটটা আমরা যেভাবে নেব সেটা তো আমরা শিখে আসছি না? যে মঙ্গল বৃষ লগ্নের, মঙ্গল লগ্নে বসে আছে, তাহলে কি হয়েছে? সপ্তম দ্বাদশপতি লগ্নে বসে আছে, তাহলে কি হবে এটা আমরা শিখে আসছি না আগে? তাহলে সে রবি চন্দ্র আর মঙ্গলের নক্ষত্রে, মানে কৃত্তিকা রোহিণী আর মৃগশিরা, এই 3টি নক্ষত্রের উপর দিয়ে সে পরিভ্রমণ করতে পারে। তাহলে সেই মঙ্গল কি হবে? এটা তো আমরা শিখে আসছি না? এইবার সিংহের মঙ্গল মঘা, পূর্ব ফল্গুনী, উত্তর ফল্গুনী। তাহলে মঘা, পূর্ব ফল্গুনী, উত্তর ফল্গুনী নক্ষত্রের উপর দিয়ে যদি চতুর্থ ভাবে, মিত্র ভাবে মঙ্গল পরিভ্রমণ করে, তাহলে চতুর্থে মঙ্গল কি হবে সেটা তো আমরা পড়ে আসছি বা শিখে আসছি। সপ্তমে মঙ্গল, সে মাঙ্গলিক দোষ যুক্ত হলেও মঙ্গল সপ্তমে রয়েছে, তার যে গুণ দোষ রয়েছে সেটা তো আমরা জেনে আসছি, অলরেডি জানি। যদি জেনে থাকি তাহলে তারপরে তো আসবে মাঙ্গলিক দোষের কথা, মাঙ্গলিক যোগের কথা। এটা তো তারপরে ক্লাস। যেন আমরা কিন্তু অনেক ভাব বিচার করেছি এর মধ্যে, ক্লাসে করেছি না? যে ভাবকে দেখিয়েছি এইভাবে, এই ভাবগত, যদিও ভাবগত ক্লাস আরো পরে, মানে প্র্যাকটিক্যাল জ্যোতিষের ক্লাসগুলো আপনাদের আরো পরে। এই যে ভাবের সাথে ভাব, মানে 38, 39, 40, 41, এই 4টা ক্লাস হচ্ছে ভাব। ভাব বিচারে ভাই বোন, পিতামাতা, সন্তান বিচারে কৌশল, এগুলো ভাব। ভাব বিচারে বিদ্যা, কর্ম, পেশা, দুর্ঘটনা নির্ণয় কৌশল। তারপরে অষ্টম ভাব বা মৃত্যু ভাব, এগুলো ভাব। তাহলে 37, 36, 38 থেকে 44 পর্যন্ত পুরোটাই ভাব। তাহলে সে পর্যন্ত আমরা যাইনি, কিন্তু তার আগেও কিন্তু আমরা অনেক ভাবের ক্লাস করে আসছি। যেমন কোনগুলো? লগ্ন ভাবের পরিচয় দিয়ে সেই ক্লাসেই আমরা ভাবকে বিচার করা,
এমনকি কোন গ্রহ কোন ভাবে থাকলে কি হয়, এই ভাবগত যে জিনিসগুলো, এইগুলো আমরা করে আসছি, আগে করে আসছি না? প্রত্যেক ক্লাসে একটি একটি করে উদাহরণ যখন করা হচ্ছিল তখন ভাবের বিষয়ে আলোচনা করা হয়েছে না? এমনকি নিউমারোলজির 9টি সংখ্যা পর্যন্ত যখন ক্লাস হয়েছে তখন গোচর এবং একটি প্ল্যানেট নিয়ে কিভাবে দেখানো হয় সেটি দেখানো হয়েছে না? এগুলো ভাবের মধ্যে পড়ে না? পড়ে? জি স্যার। পরে স্যার। যদি পড়ে তাহলে আমরা তো ওগুলো ধরে নিব আমরা শিখেছি। এবার আমাদের যদি বলতে হয় যে দ্বাদশে মঙ্গল, যেটি নীরজ স্যার বললেন যে লগ্নের দ্বাদশে, বিশ্বলগ্নের দ্বাদশে মঙ্গল বসে আছে, তাহলে বিশ্বলগ্নের ক্ষেত্রে মঙ্গল কিছুই নয়, সে তার নিজ গৃহে বসে আছে। তাহলে নিজ গৃহে মঙ্গল বসে আছে যদি সে অশ্বিনী নক্ষত্রে থাকে, তাহলে কি হবে? তার দাম্পত্য জীবনে বিচ্ছেদ হওয়ার কথা, বিচ্ছেদ হবে না, জড়িয়ে জড়িয়ে থাকবে, মানে ঝুলে থাকবে, ভাষাটা হবে ঝুলে থাকবে, কোন রকমের ডিভোর্স হচ্ছে না, সে ডিভোর্স দিতে চায়। দারিদ্র দশার মধ্যে পড়েছে কিন্তু উচ্ছেদ হচ্ছে না, ঘর বাড়ি ছেড়ে চলে যাচ্ছে না, বাইরে থাকছে কোনোভাবে। তারপরে ধরেন চোখের ঘুম আসছে তো আসছে না, কোন ক্রমে সেটা আনাও যাচ্ছে না, আবার ঘুমানোও যাচ্ছে না, আবার ঘুম বর্জনও হচ্ছে না, আবার রাজদণ্ড মানদণ্ড অর্থদণ্ডে দণ্ডিত হচ্ছি কিন্তু সেটি সহনীয় পর্যায়ে কম হচ্ছে, বেড়ে যাচ্ছে, দেওয়ার সময় যে আর দেওয়া লাগছে না। আজকে বললাম 1 লাখ টাকা ঘুষ লাগবে তোমাকে জামিন করায় দিতে গেলে, কিন্তু কালকে দেখতেছ যে না, আমার 1 লাখ টাকা লাগেনি, বরং আরো কম লেগেছে। তার মানে কি, কিছু অংশ বাঁচিয়ে দিয়েছে। কিন্তু এই মঙ্গল যদি ভরণী নক্ষত্রে থাকে তাহলে গৃহে সুখ যতটা হওয়ার কথা ততটা হচ্ছে না, বা দুঃখ যতটা হওয়ার কথা অতটা হচ্ছে না, কারণ সে লগ্নপতি। হতে পারে পাপ, সেও তো পাপ ঘরে বসে আছে আরেকটি নৈসর্গিক পাপ গ্রহকে সঙ্গে নিয়ে। তাহলে সেই নক্ষত্রে থাকার কারণে তার যতটা সুখ শান্তি নষ্ট হওয়ার কথা ততটা নষ্ট হচ্ছে না। কিন্তু রবির নক্ষত্রে থাকলে তার হয় বাবা অসুস্থ থাকছে, নাই পুত্র সন্তান অসুস্থ থাকছে, নচেৎ তার লেখাপড়ায় বাধা হচ্ছে, নচেৎ তার দেখা যাচ্ছে উচ্চশিক্ষায় বাধা হচ্ছে, অথবা পিতার সাথে মতানৈক্য হচ্ছে, অথবা পিতৃ সম্পত্তি নষ্ট হচ্ছে, অথবা সন্তান অবাধ্য হচ্ছে, এগুলো কিন্তু হচ্ছে। তাহলে কি হচ্ছে? এবার পিতৃ হচ্ছে না, মাতৃ হচ্ছে। কেন হচ্ছে? বৃষ লগ্নে হচ্ছে চতুর্থ ভাব, মেষ লগ্নের পঞ্চম ভাব, বৃষ লগ্নের চতুর্থ ভাব। তাহলে এবার আমাদের ঘুরাতে হবে। আমি বললাম যে পিতার হচ্ছে, এবার হবে মাতার, হবে জমি জমা, হবে হচ্ছে কন্যা সন্তান, কন্যা দায়গ্রস্ত পিতা মাতার, কন্যা সন্তান নিয়ে বিপর্যস্ত, এইগুলো হবে। সামাজিক কাজকর্ম থেকে দূরে সরিয়ে রাখবে, এমনকি সামাজিক কাজকর্মে যে বেফাস কথা বলবে, বেফাস কথা বলার কারণে জনপ্রিয়তায় ধস নামবে, এইসবই তো হবে। ভাবগত জিনিসগুলোকে, ভাবে আপনাদের কয়টা, 10টা 20টা 15টা করেছেন শব্দ দেওয়া হয়েছে, এই শব্দগুলো সর্বদা মুখস্থ থাকতে হবে। ভাবগত শব্দগুলো সর্বদা মুখস্থ থাকতে হবে। ওর সঙ্গে যুগ্ম শব্দ আপনারা পরে যুক্ত করতে পারবেন, যে আর কি কি এর সাথে যুক্ত করা যায়। কিন্তু ওই 10টা করে শব্দ 12 10 কে 120টা শব্দ মুখস্থ থাকবে না, এটা তো হতে পারে না। 12টা লগ্নের ক্ষেত্রে 5টা করে গ্রহ, শুভ অশুভ আর পাপ, এর মধ্যে 5 12 60টা, এটা মুখস্থ থাকবে না, এটা তো হতে পারে না। আর 9টা গ্রহের 9 দুগুণে 18টা গ্রহ বা শত্রু, এটা মনে থাকবে না, এটা কেমনে হয়? আর গ্রহের তুঙ্গস্থ নিচস্থতা এ মনে থাকবে না, তাহলে কেমনে আমরা 31 নাম্বার ক্লাসে আসলাম কি করে এ পর্যন্ত? বুঝছেন নীরজ স্যার? তাহলে ফল, ভাবগত ফল তো সে দেবেই, দেবে না? হ্যাঁ স্যার, আমি এটা বলছি। এইবার ভাবগত ফল দিতে যে মঙ্গল চতুর্থে দৃষ্টি দেবে, তাহলে চতুর্থে দৃষ্টি দেবে তার নিচু গৃহে। তাহলে চতুর্থে যখন দৃষ্টি দেবে তার ধৈর্য, সাহস, মনোবল, জনবল বাড়াবে না কমাবে? চতুর্থ দৃষ্টি মানে কি? তৃতীয় ঘরে দৃষ্টি। তৃতীয় ঘর থেকে আমরা ধৈর্য, সাহস, মনোবল, জনবল, বীরত্ব, ভাই বোন, আত্মীয় স্বজন, শ্রমিক কর্মচারী, দাস দাসী, মিত্র মিত্র, এগুলো বিচার করি।
নিজের কণ্ঠস্বর টর এগুলো বিচার করি, তাহলে সেগুলো কি বাড়াবে না কমাবে? কমাবে স্যার। কমাবে স্যার। এটা হচ্ছে ভাবগত বিচার। মঙ্গল তার সপ্তমে দৃষ্টি দেবে, তার মানে সপ্তম মানে ষষ্ঠ ভাব। তাহলে বৃষ লগ্নের ষষ্ঠ ভাবের রোগ ব্যাধি কি? প্রস্রাব, কিডনি, ধাতুগত রোগ, নারী জাতির মেয়েলি রোগ, তারপরে ডায়াবেটিস, হজম শক্তির গোলমাল, এই সব রোগ। তো তাহলে সেই সকল রোগগুলো বাড়াবে না কমাবে? এই দৃষ্টি দিয়ে ভাবগত, এটাই ভাব, এটাই শিক্ষা, ভাবগত শিক্ষা। বাড়াবে না কমাবে? বাড়াবে স্যার। বাড়াবে স্যার। হ্যাঁ, বাড়াবে স্যার। বাড়াবে। যদি বাড়ায় তাহলে এই মঙ্গল কোন নক্ষত্রে থাকাটা বেশি বাড়াবে, আর কোন নক্ষত্রে মঙ্গল থাকলে কম বাড়াবে? বাড়াবে তো ঠিকই আছে, কিন্তু কম আর বেশি আছে না? স্যার অশ্বিনীতে থাকলে স্যার কম বাড়াবে স্যার। বাড়াবে। এইবার ধরেন হুম। অশ্বিনীতে থাকলে কম বাড়াবে, বা কৃত্তিকায় থাকলে বেশি বাড়াবে। এইবার চিত্রা হচ্ছে মঙ্গলের নক্ষত্র, তাহলে চিত্রাটা মঙ্গলের নক্ষত্র, এটা কিন্তু বুঝতে হবে। 6 ডিগ্রি 40 মিনিট, কিন্তু সাথীটা রাহুর নক্ষত্র, আর বিশাখাটা বৃহস্পতির নক্ষত্র, এটা কিন্তু বুঝতে হবে। তাহলে দৃষ্টি দিচ্ছে কার পরে? রাহুর পরে দৃষ্টি দিয়ে মঙ্গল কি করবে? মঙ্গল আরো তো লেজ গুটায় নিচের জায়গায় ফিরে যাবে। তাহলে যে মারামারি ষষ্ঠে, যে মারামারি লাঠালাঠি কাটাকাটি যেগুলো হওয়ার কথা, প্রতিযোগিতায় হেরে যাওয়ার কথা, দুর্ঘটনা রক্তপাত ঘটার কথা, সেটি রাহুর নক্ষত্রে, সাথী নক্ষত্রে উপর যদি দৃষ্টি দেয়, মানে কিভাবে বুঝবো সাথী নক্ষত্রের উপর দৃষ্টি দিছে? না চিত্রার পরে দৃষ্টি দিয়েছে, নাকি ওই বিশাখার পরে দৃষ্টি দিয়েছে? কিভাবে ডিগ্রি বুঝবো? বরাবর, হ্যাঁ, বরাবর ডিগ্রি স্যার, বরাবর সপ্তমে বরাবর যে ডিগ্রিটা স্যার ওটা দেখতে হবে, মানে ওটা ঠিক। দেখবো। সুন্দর জি সুন্দর, স্যার। এই তো সুদীপ্ত সাহা সুন্দর জিনিসটা বলেছেন। তাহলে রাহুর, আমি বলেছি রাহুর কাছে মঙ্গল কিন্তু কোন রকমে সে কোনো ক্ষমতা দেখাতে পারবে না। আর শুক্র আর বৃহস্পতি মঙ্গলকে শান্ত করতে পারবে। তাহলে রাহুও শান্ত করতে পারবে, কিন্তু রাহু ক্ষমতা খর্ব করতে পারবে, সরাসরি বাধা দিতে পারবে, আমার রাস্তা দিয়ে হাঁটবি না। কিন্তু বৃহস্পতি শুক্র হাঁটতে নিষেধ করবে না, কিন্তু বাধার সৃষ্টি কিন্তু সে করে, বরং বিকল্প পথ ধরিয়ে তাকে শান্ত করতে পারবে, বা অন্য পথ দেখায় দিতে পারবে। আর সরাসরি রাহু নিষেধ করতে পারবে। তাহলে ক্ষমতা রাহুর বেশি, মঙ্গল অপেক্ষা রাহুর বেশি। বুঝা গেল? জি স্যার। তাহলে এইবার এটাকে সহজ করার কি উপায় আছে বলেন তো? বলেন, সহজ করার কি উপায় আছে? স্যার ওভারঅল স্যার, স্যার হুম, ওভারঅল তো স্যার এখানে যে জিনিসটা আমরা বুঝতেছি সেটা হচ্ছে আহ মঙ্গলের ক্ষেত্রে শুক্র এবং বৃহস্পতি, যেগুলো আমাদের নৈসর্গিক শুভ গ্রহ, যদি লগ্ন সাপেক্ষে তারা যদি আমাদের জন্য পাপ গ্রহ হয়, নর্মালি যে জিনিসটা হয় যে এটা যদি শুভ গ্রহ হয় তাহলে আমাদেরকে অবশ্যই শুভ ফল দিবে। পাপ গ্রহ হলেও হয়তো অত ক্ষতিকারক হবে না, কিন্তু একমাত্র বৃহস্পতি এবং শুক্রই পারে আমাদের এই এটাকে যোগে পরিণত করতে দোষের জায়গাতে। তবে এই ক্ষেত্রে আরো পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে স্যার নক্ষত্রের অবস্থান, কোন কোন নক্ষত্রে পড়তেছে। যদি সেটা মঙ্গলের যেমন নিজের নক্ষত্র, সরি, যদি নিজ নক্ষত্র পায় তাহলে সেক্ষেত্রে স্যার ভালো, আবার যদি শত্রু নক্ষত্র হয় সেক্ষেত্রে আবার সেটা আবার নেগেটিভ এফেক্ট দিবে স্যার। ক্ষিপ্তও হতে পারে, আবার কখনো কখনো সেই শত্রুর কাছে দমিতও হতে পারে। জি স্যার। শুধু লগ্নের, লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ হবে, কিন্তু মাঙ্গলিক দোষের তো একটা পাল্লা আছে, মাঙ্গলিক দোষের তো একটা স্কেল আছে। সেই স্কেলে 10 ইঞ্চি পাপ মাঙ্গলিক দোষ, না 20 ইঞ্চি, না 30 ইঞ্চি, না 40 ইঞ্চি, না 50 ইঞ্চি, না 100 ইঞ্চি, এই যে ভাগটা, এই বিভেদটা যদি আমরা করতে না পারি, তাহলে মাঙ্গলিক দোষের আমরা প্রকৃত দোষ কাটানো তো বাড়ির কাছে, তাদের শান্তি ফিরিয়ে দিতে পারবো না। অথচ এই মাঙ্গলিক দোষ নিয়ে সারা দুনিয়া মেতে চলেছে। মঙ্গলের রক্ত প্রবাল পরিয়ে দাও, মাঙ্গলিক দোষ খর্ব হয়ে যাবে।
প্রথমে যেহেতু কর্কট লগ্নে বসিয়েছিলাম, আর একটা ছকে মকর লগ্নে একটু বসাই, শুধু দুটো লগ্ন দেখাই আমি। কর্কট লগ্নে রাজযোগ আর মকর লগ্নে হচ্ছে পাপ, মঙ্গল। দুটো ছকে একটু দুটো আপনারা বসান। আপনাদের খাতায় তো আরো সহজে বসানো যায়। লগ্নে মঙ্গল, 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 আর এই মঙ্গল। এইবার আরেকটা প্ল্যানেট আসবো আমরা মকর লগ্নে। এবার মকর লগ্ন, লগ্নে মঙ্গল, চতুর্থে মঙ্গল, সপ্তমে মঙ্গল, অষ্টমে মঙ্গল, আর দ্বাদশে মঙ্গল। মাঙ্গলিক দোষ হয়েছে, দুই ক্ষেত্রেই মাঙ্গলিক দোষ হয়েছে। তাহলে মাঙ্গলিক দোষ নাশ হয় মঙ্গলের রক্ত প্রবাল ধারণ করলে। এইবার বলুন, আপনাদের শুধু বুঝতে হবে, এটাই সহজ, এর থেকে আর সহজ কিছু নেই, এটাই সহজ। তাহলে কি হচ্ছে, মঙ্গল হচ্ছে রাজযোগ কারক গ্রহ। তাহলে রাজযোগ কারক গ্রহ লগ্নে এসে নিচস্থ হয়েছে, মানে আমার এমনি দুর্বল হয়ে গেছে মঙ্গল। তাহলে রাজাকে এমনি দুর্বল বানিয়ে ফেলেছে, তার রাজার রাজকীয় জীবনযাপন, রাজকীয় ব্যক্তিত্ব, রাজকীয় গুণ, রাজকীয় স্বভাব, রাজকীয় যোগ্যতা এমনি সে নষ্ট করেছে তো। এইবার মঙ্গল শুক্রের গৃহে চতুর্থে আসছে, সেখানেও বলছি যে মঙ্গল শান্ত হয়ে গেছে, রাজযোগকারক গ্রহ শান্ত না হয়ে তার উপায় নেই। সে শুক্রের গৃহে, কিন্তু বৃহস্পতির নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্রে, আর রাহুর নক্ষত্রে। তো এই রাহুর নক্ষত্রে মঙ্গল তো এমনি শান্ত, মানে সাথী নক্ষত্রে। আর বিশাখা হচ্ছে বৃহস্পতির নক্ষত্রে, সে যখন থাকবে সে শান্ত হতে বাধ্য, যোগযুক্ত হতে বাধ্য। আর মঙ্গলের নক্ষত্রে মঙ্গল তার নিজ গৃহে, শুক্রের গৃহে, নিজের নক্ষত্রে শুক্রের গৃহে। রাজযোগকারক গ্রহ চতুর্থ ভাব, সে মিত্র ভাবকে ধ্বংস করবে। ধরেন যখন সাথী নক্ষত্রে থাকবে, তখন কি তার বন্ধু বান্ধব সব তাকে মেরে দেবে, না তার বন্ধু বান্ধবরা মারা দেবে? কথা হচ্ছে ফলাদেশটা এমন ভাবে বলতে হবে যে, ধরেন এই লগ্নে মঙ্গল চতুর্থে, দুই বন্ধু মারামারি করলো, তাহলে সেই জাতক মারা যাবে না বন্ধু মারা যাবে? দুটোর একটা তো হবে। দুইজনে মারামারি করেছে, বা বেশি আহত কম আহত, এটা হবে না? করা যাবে না স্যার? যাবে, করা যাবে, কিন্তু চেষ্টা করলে কিন্তু করা যায়। এইবার সপ্তমে মঙ্গল, সে অবস্থান করছে ধনিষ্ঠা, শ্রবণা, আর কি শতবিশা, নাকি কি কি ধনিষ্ঠা, না উত্তরাশা, সরি, ধনিষ্ঠ। উত্তরাশা, উত্তরাশা শ্রবণা ধনিষ্ঠা, হ্যাঁ মানে রবিচন্দ্র মঙ্গল, রবিচন্দ্র মঙ্গল। রবিচন্দ্র মঙ্গল। তাহলে স্যার মকরে রবিচন্দ্র না স্যার? মঙ্গলের অবস্থানে রয়েছে। তাহলে রবি সে পাওয়ার পাবে, চন্দ্র কিন্তু পাওয়ার হ্রাস করবে, মানে জলে পড়বে, আগুন জলে পড়বে। আর হচ্ছে মঙ্গল, মঙ্গলের নক্ষত্রে সে তো তুঙ্গস্থ হবেই। তো মঙ্গল কত ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হয়? 28 ডিগ্রি স্যার, 28 ডিগ্রি। 28 ডিগ্রি, 28। ও 28 আঠাশ ডিগ্রি ডিগ্রি, স্যার। 28 28 ডিগ্রি। ডিগ্রি, 28 ডিগ্রির মধ্যে কয় ডিগ্রি সে মঙ্গলের ইয়ে পায়, মঙ্গলের নক্ষত্র পায়? 28 ডিগ্রি তুঙ্গস্থ হলে কয় ডিগ্রি মঙ্গলের নক্ষত্র পায়? স্যার 20। 2 ডিগ্রি 40 মিনিট পায়। 2 ডিগ্রি 40, ঠিক মানে আছে। শেষের 6 ডিগ্রি 40 মিনিট তো মঙ্গলের নক্ষত্র শেষে। হ্যাঁ, তাহলে শেষের 28 ডিগ্রি মানে 2 ডিগ্রি বাদ যাবে, তাহলে 6 ডিগ্রি 40 মানে 4 ডিগ্রি 40 পর্যন্ত পায়। রাইট স্যার, রাইট। হ্যাঁ, এই তো সহজ, যে মকরের ক্ষেত্রে। শেষের 6 ডিগ্রি 40 মিনিট, তাহলে 28 ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ। তাহলে তো সে শেষের মানে 4 ডিগ্রি 40 পর্যন্ত পায়, তারপরে তো সে পায় না। হুম। তাহলে সেই মঙ্গলের অবস্থানটা আর একটা ধরনের হবে, ধরন পাল্টে যাবে, যখন 28 ডিগ্রি 10 সেকেন্ডে পড়বে, 10 মিনিটে পড়বে, 28 ডিগ্রি 1 মিনিটে পড়বে, তখন তার ধরন পাল্টাবে না? মঙ্গলের তুঙ্গস্থতা পাল্টাবে না, নাকি পাল্টাবে না?
পাল্টাবে স্যার। পাল্টাবে। তাহলে মাঙ্গলিক দোষের ওই একই ক্ষিপ্রতা থাকবে থাকবে নাকি? না, থাকবে না, ক্ষিপ্রতা কোনো বদলাবে, ক্রমে থাকবে না। থাকবে না। এইবার অষ্টমে মঙ্গল, অষ্টমে মঙ্গল কি? সে ধনিষ্ঠা, শতভিষা আর পূর্ব ভাদ্রপদ, এই তিনটি নক্ষত্রে। তাহলে ধনিষ্ঠার অধিপতি হচ্ছে ওই মঙ্গল কুম্ভে, আর শতভিষা হচ্ছে রাহু। হুম, তাহলে রাহুর কাছে সে এমনি দমন, আর হচ্ছে পূর্ব ভাদ্রপদ মানে বৃহস্পতি, সে যোগযুক্ত হচ্ছে। এটা তো আগেই আলোচনা করে গেছি, এই দ্বাদশও তাই আলোচনা করলাম। একই জিনিস যদি এবার মকরে আসি, মকর লগ্ন সাপেক্ষে মঙ্গল হচ্ছে পাপ। তাহলে কর্কটে রাজ্য আর মকরে হচ্ছে পাপ। তাহলে পাপ মঙ্গল লগ্নে তুঙ্গস্থ হলো, বুঝুন তো, পাপ গ্রহ এসে শক্তিশালী হয়েছে লগ্নে, আর রাজযোগ করক গ্রহ এসে লগ্নে নত হয়েছে, নিচু হয়েছে। তাহলে রাজা আপনার কাছে আসছে, আর এখানে পাপ গ্রহ সে আপনার কাছে আসছে। কি হবে? রাজার কাছে এসে মঙ্গল, মানে রাজা এসে আপনার কাছে, লগ্ন মানে আপনি, রাজা এসে আপনার কাছে নমস্কার জানাচ্ছে, আর এখানে লগ্ন মানে আপনি রাজা, রাজার কাছে এসে মঙ্গল হুঙ্কার দিচ্ছে। পার্থক্য কি? পার্থক্য আছে না? জি স্যার। তাহলে এইবার হুঙ্কার দিচ্ছে, মকর লগ্নে মঙ্গল হুঙ্কার দিচ্ছে আপনার উপরে, আপনি মঙ্গলের রক্ত প্রবাল দিলে আপনারা থাবড়াবে না, এই পাশে ও পাশে থাবড়াবে না, থাপ্পড় খাবেন না কি? জি স্যার, তাকে হ্যাঁ। শক্তিশালী করে দেওয়া হচ্ছে। আর এখানে কর্কট লগ্নে রাজযোগকারক গ্রহ রাজা আপনার কাছে এসে নত হয়েছে, হুম, হুম। আপনি তাকে কোলে তুলে নেবেন, নাকি রাজাকে প্রতিকার দিয়ে রাজাকে আরো দূরে সরিয়ে দেবেন? রাজা আপনার ঘরে আসছে, আপনি বসতে দেবেন, নাকি তাকে প্রতিকার দিয়ে পাওয়ার বানায় দিয়ে যাতে আপনার কাছে না আসে তাই করবেন? কি করবেন? বসতে দিতে হবে। তাহলে মকর আর কর্কট দুটোরই লগ্নে মঙ্গলের কোনোটারই প্রতিকার দেওয়া যায়? না। বিষ্ণুবাবু, আপনাদের ট্রেনে উঠলেই দেখা যায় রক্ত প্রবাল পড়া। দেন এইবার কর্কট লগ্ন আর মকর লগ্নের লগ্নে মঙ্গল দুটোরই রক্ত প্রবাল পড়ায় দেন, দেখি কেমন পারেন। সেই ক্লায়েন্টকে আমার সামনে নিয়ে আসেন, দেখি কেমন আসে সে, আপনার ক্লায়েন্ট কেমন টেকে, আমি একটু দেখি। শুধু এই কথাটা বলবো যে রাজা আমার কাছে এসে আপনার কাছে এসে নত হয়েছে, এইবার রাজারে পাওয়ার দিলে রাজা তো আপনার বাড়ি আর কোনোদিন আসবে না। রাজা আসছে, আপনার বাড়ি বসবে, একবেলা খাবে, মানে আপনাকে বড় উপঢৌকন দিয়ে যাবে। তা আপনি সেইটাকে দূর করার জন্য রক্ত প্রবাল করবেন? আপনার মতো জ্যোতিষ কিন্তু আমার এক কথায় পিন্ডি ছটকে যাবে, ও কিন্তু আমার ভক্ত হবে তখন। আর মকর লগ্নে যখন বলবো যে মকর লগ্নে পাপ গ্রহ, সে আপনার রাজত্ব কেড়ে নিতে আসছে, মানে আপনাকে ধ্বংস করতে আসছে, তাহলে আপনি একে রক্ত প্রবাল দিয়ে আপনি নিজে ধ্বংস হবেন না হবেন না? তখন আপনার ক্লায়েন্ট কিন্তু আর থাকছে না, ওই ক্লায়েন্ট কিন্তু আমার গিরিয়েই আসবে, আমার কাছেই আসতে হবে, উপায় নেই তার। এটা হচ্ছে উপায় নেই গোলাম হোসেন, সেই শিক্ষা এটা, বুঝছেন? তাহলে কথা বলতে হবে, কথা শিখতে হবে। আমরা কারো ক্লায়েন্ট ধরে আনবো না, কিন্তু যে আসবে তাকে যদি আমরা বলে পরিপূর্ণ সেবা দিতে পারি, সে আর 2 4 5 জনকে কিন্তু গুছিয়ে আনবে। আপনি তো আর যে তার হাতে রক্ত প্রবাল দেখে বলবেন না যে "এই তোমার লগ্ন কি মকর না কর্কট", এটা তো আর বলতে যাচ্ছেন না, যাচ্ছেন? আপনার কাছে আসলে তখন আপনি এই বীজ মন্ত্রটা দিবেন। বীজ মন্ত্রটা দিলে আর তার থাকবে? বলেন তো, তার থাকে নাকি কোনোভাবে? দেখি, রাখেন তো, নিয়ে আসেন চ্যালেঞ্জ। স্যার, স্যার সঞ্জয় স্যার, হ্যাঁ, স্যার বলেন। প্রতিকারের ক্ষেত্রে স্যার আপনার প্রতিকারের সাথে স্যার আমাদের অন্যান্য অ্যাস্ট্রোলজারের সাথে মিলবেই না স্যার, এবং এর জন্যই স্যার আপনি অনন্য। আহ, ওই যে স্যার এইমাত্র স্যার যে বলছেন স্যার রক্ত প্রবাল মানে স্যার গতানুগতিক হচ্ছে কি একটা গৃহ দুর্বল, তারা স্যার ওই দুর্বলটাকে শক্তিশালী করে দেয়, কিন্তু এর আনুষঙ্গিক আহ, মানে জিনিসগুলো স্যার অ্যানালাইসিস করার মতো জ্যোতিষী স্যার বাংলাদেশে 90% ক্ষেত্রে স্যার ওই লেভেলেই করে।
হয়তো স্যার গুটি কয়েক জ্যোতিষী মানে ওই লেভেলটা তৈরি করছে, কিন্তু আপনার মতো স্যার এইভাবে স্যার চিন্তা শক্তি, এইভাবে চিন্তাধারা, স্যার মানে স্যার সম্ভব না স্যার, বাংলাদেশে আসলে এটা আর হয়তো বা রিপিটও হবে না কখনো। তাহলে স্যার ক্লায়েন্ট আমার বেশি হবে না আপনাদের বেশি হবে বলেন এবার? স্যার বুঝলাম না স্যার। তাহলে কি ভাগ্যফল প্রত্যাশী আমার কাছে বেশি আসবে না আপনাদের কাছে বেশি যাবে? অবশ্যই আপনার কাছে। তাহলে আমার শিক্ষার্থীরাই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষার্থীদের তো আমি প্রাণ ভরে শিক্ষা দিতে চাই, তাহলে তাদের কাছে যাবে কি যাবে না? স্যার স্যার আশা উচিত, কিন্তু স্যার এত জ্ঞান স্যার, এত মানে সমুদ্র সম স্যার জ্ঞান, এটা স্যার অর্জন করতেও তো স্যার আসলে মানে কি বলবো স্যার, মেন্টালিটি দরকার। আমি কিন্তু একটি কথা বলেছি যে আমার এই ব্যাচ বের হলে জ্যোতিষের খরা শুরু হয়ে যাবে দেশে। মানে আপনারা যদি একটু মন দিয়ে শেখেন, হান্ড্রেড আপনারা পার্সেন্ট যদি কথা বলা শেখেন, তাহলে আপনার আশেপাশে অবস্থিত জ্যোতিষদের খরা কিন্তু শুরু হয়ে যাবে। অর্থাৎ পৌষে খড়ি হয় তুষে, শুকানো শুরু হয়ে যাবে। মাঘ মাসে বর্ষে দেওয়া, রাজ্য ছেড়ে পূজার সেবা। তখন রাজ্য ছেড়ে কিন্তু পূজার সেবা করা লাগবে। জ্যোতিষ শিখবে না, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে জ্যোতিষ শিখবে না বা কোথাও জ্যোতিষ শিখবে না, যারা 20 বছর 30 বছর 50 বছর জ্যোতিষ করছে তাদেরও শিখতে হবে। এমন দিন আসতেছে সামনে, বেশি দূরে নয়। বুঝতে পেরেছেন? নমস্কার বেশি অহংকারের কথা বললাম না, কিন্তু স্যার একটা বেশি অহংকারের কথা বলিনি, কিন্তু এটুক কিন্তু আমি দেখেছি যে জীবনে আমি কারো কাছে যে কারো বলিনি কখনো। আমি বরং কি বলি, আমি এই এই যে কথাটা বললাম এই কথাটা বলবো, আর বলবো যে আপনি বলটা খুলে রেখে দেখুন, আগে 3 মাস দেখুন, যদি ভালো থাকেন তাহলে পরের 3 মাস পরে আমার সাথে দেখা করেন, আর ভালো না থাকলে আমার কাছে আর আসার দরকার নেই। এইটুকুই কিন্তু কাজ সারা, আর কোনো কিছু দরকার নেই। এইটুকু হচ্ছে মূল বীজ মন্ত্র, আর কিছু দরকার নেই কিন্তু। স্যার এই যে রক্ত প্রবালটা মকর আর কর্কট লগ্নের ব্যক্তিকে খালি দিব না, নাকি যে কোনো লগ্নের ব্যক্তিকে রক্ত প্রবাল দেওয়া যায় না এই মাঙ্গলিক কেন, দোষে? সব জায়গায় দেবেন। এই যে এই জায়গায় দিবেন, কর্কটেও দেবেন, মকরেও দেবেন। কর্কটে মকরে তো দেওয়া যাবে না, আপনি তো বললেন। এখন বাকি বাকি লগ্নকে দেওয়া যাবে না, ওটা আমি বলতে চাচ্ছি। বাকি লগ্নে দেওয়া যাবে কিনা সেটাই এক একটা করে লগ্ন, 12টা লগ্ন দেখে আসবেন না আপনি কোন কোন লগ্নে দেওয়া যাবে আর কোন লগ্নে দেওয়া যাবে না। সেটা কি 12টা লগ্ন আমি শিখিয়ে দেবো, নাকি 12টা লগ্ন আপনারা একটা করে গবেষণা করে শিখবেন? আপনাদের হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, আপনারা হোমওয়ার্ক 3 জন করেছেন মাত্র, আর কেউ কি করেছেন? করেননি। কে কে করেছে স্যার, নামগুলো একটু বলবেন? কেন বলবো আপনাকে নাম? আর এই স্যার আমি ক্লাসের ভিতর হোমওয়ার্ক করে কেন আপনাকে বলবো? পাঠিয়েছি। আমি আমি হোমওয়ার্ক করে আপনাকে পাঠিয়েছি, আপনি এখন আপনাদের সিং পর্যন্ত করেননি, দেখিনি তার আমি। ভিতর একজনেরটা আমি ভালো মনে হয়েছে, তিনটাই আমি চোখ বুলিয়েছি একটু একটু, এক একটা একটা দুইটা ভাব করে করে দেখেছি, একটা দুইটা, আমি পুরাটা পড়িনি। প্রত্যেকের একটা বা দুটো ভাব দেখেছি। আচ্ছা, এইবার দেখেন, এখানে চতুর্থ মঙ্গল হচ্ছে তুলায়, আর এখানের চতুর্থ মঙ্গল হচ্ছে নিজ গৃহে। তাহলে মঙ্গল এই লগ্নে পাপ মঙ্গল নিজ গৃহে শক্তিশালী, তাহলে এখানে মঙ্গলের রক্ত প্রবাল দেবেন। আর আমি বলবো মঙ্গল তো তোমার পাপ, সে চতুর্থ ভাবে বসে আছে। চতুর্থ ভাবে মানে তোমার মার অসুস্থতা বাড়াচ্ছে, তোমার জমি জমা নিয়ে বিরোধ হচ্ছে, তোমার বন্ধু বান্ধবের সাথে বন্ধুত্ব থাকছে না, তোমার পার্টনার দ্বারা ব্যবসা বাণিজ্য আত্মসাৎ হচ্ছে, তারপরে তোমার দাম্পত্য জীবনে অশান্তি হচ্ছে, তোমার কন্যার বিয়ে হচ্ছে না, তোমার কন্যা সন্তান হচ্ছে না, কন্যা সন্তান কথা শুনছে না, তুমি রক্ত প্রবালটা খুলে ফেলো। এই কথা বলবো আমি। আর আপনারা 99 জন জ্যোতিষ বলবেন চতুর্থ মঙ্গল মাঙ্গলিক দোষ। ওরে বাবা, মঙ্গলের ঘরে এত শক্তিশালী মঙ্গল, ঘরে প্রতিকার দাও, ও থামে যাবে। এইবার যদি আমারটা সঠিক হয়, যদি তার ঘরে ওই ওই অশান্তি গুলোই হয়ে থাকে, তাহলে কি আপনার কথা আর শুনবে? হ্যাঁ, কিন্তু স্যার এখানে তো স্যার মঙ্গল প্রথম 12 ডিগ্রিতে স্যার মূল ত্রিকোণস্থ থাকবে, যদিও এর চতুর্থ ঘর স্যার, কিন্তু মঙ্গলের জন্য তো স্যার একটা ভালো অবস্থান। তখন কিছু 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 যে ভালো সেটা তো ডিগ্রি দেখে বলতে হবে। সকালবেলায় যেমন বললাম আপনাদের শিখাবো না, আমি কিন্তু শিখাইনি যে শনির ডিগ্রি শুনে কোন বছরে কি হবে। 100টা বলবো,
অন্তত পক্ষে 90টা যদি সঠিক হয় ইয়ার গুলো, তাহলে বুঝবেন না যে এটার একটা সূত্র আছে, আছে না? তাহলে প্রত্যেক গ্রহের ডিগ্রিগত একটা ব্যাপার আছে, সেগুলো আপনাদের তো শিখাচ্ছি না এখন। এখন শিখাই দিলে তাহলে আমার তো ইচ্ছা আছে আরো 2 4 5 বছর জ্যোতিষ করবো, তাহলে সেই 5 বছর তো তাহলে আমার লোকজন সব আপনাদের কাছে চলে যাবে, তাহলে আমি কি করবো? এটা কেন শিখাবো? এই জন্য শিখাচ্ছি না, এই জন্য সকালে শিখাইনি। এক্ষেত্রেও কিন্তু তাই রয়েছে, মঙ্গল মাঙ্গলিক দোষযুক্ত হয়েছে। আমি যদি বলি মঙ্গল মাঙ্গলিক দোষযুক্ত হয়েছে, তাহলে কি আমি যেদিন বিয়ে করতে যাব সেই দিন থেকে অশান্তি হবে, আর যেদিন মরে যাবে সেদিন শান্তি দূর হবে? এই কত বছরে অশান্তি হবে তার সংসারে বিবাহের পর? কি করে বলবেন আপনারা? আপনারা জ্যোতিষ কি করে বলবেন, বা বিশ্বের জ্যোতিষরা কিভাবে বলবে? দেখেন, তারা বলবে কি, দশা অন্তর্দশা কষবে, কষার পরে তারপরে মঙ্গলের দশায় মঙ্গলের অন্তর্দশা যখন আসবে সেই সময়টা বলবে। সেই মঙ্গল মকর লগ্ন সাপেক্ষে যেহেতু পাপ, এবার মঙ্গলের দশা পায়নি, ধরেন মঙ্গলের দশা সে পাবেই না, মানে ধরেন সে আদ্রা নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, তাহলে আদ্রা নক্ষত্রে জন্মগ্রহণ করলে সে জীবনে মঙ্গলের নক্ষত্র পাবে কি? পাবে না স্যার। কেন পাবে না? সবাই বোঝেনি তো, কেন হবে না সেটা একটু বলে দেন। আর পাবে না কারণ আদ্রা নক্ষত্রে যখন হবে তখন তো তার জীবনের দশা শুরুই হবে স্যার রাহুর দশা দিয়ে। আর রাহুর হ্যাঁ, দশা দিয়ে শুরু হলে তাহলে মঙ্গল আসতে আসতে তো তার 120 বছর বাঁচা লাগবে, কিন্তু সেটা 120 তো বছর সে বাঁচবে না। সে 120 বাঁচবে না বছর স্যার। বাঁচবে না মানে সে মঙ্গলের দশা পাবে না। তাহলে তার জীবনে অশান্তি কোন সময় সেটি আপনি কিভাবে বের করবেন? হ্যাঁ, কি অন্তর্দশায় হবে আসতে তার? পারে, অন্তর্দশা হবে না। আর এর শর্টকাট জিনিসটা কি এত সহজে শিখিয়ে দেবো? যদি এখন ট্রাই করা হয় যে 10 জনের মঙ্গলের অবস্থান আর ডিগ্রি শুনে বলে দেবো যে এই কয়দিনে এই বছরে আপনাদের এই প্রবলেম গুলো হবে বা হচ্ছে, তাহলে সেইটা বেশি গুরুত্বপূর্ণ, নাকি এই সারা জীবন ধরে জ্যোতিষের শুধু বই পড়ে যাবো এটাই বেশি গুরুত্বপূর্ণ? কোনটা বলেন? স্যার আগেরটা স্যার, স্যার সূত্র প্রথম। বলে দেন স্যার। হবে না, হবে না। জেকে দেব স্যার আছেন এখানে? নেই না? না স্যার, জেকে দেব স্যার নাই স্যার। তাহলে নীরজ স্যার কিছু বলুন যে কোনটা ভালো হবে। যে ধরেন আপনারা দশা বা ওই ধরেন ওই নবতারা, নবতারা চক্র একে, দশা একে বা সান্নাড়ি একে বা বিভিন্ন কিছু একে দশা অন্তর্দশা বের করে তারপরে বলবেন হচ্ছে এই বছরে তার এই মঙ্গলের মাঙ্গলিক দোষটা প্রভাব পড়বে, আর আমি বলবো তার ডিগ্রি থেকে যে এই বছরে পড়বে। তাহলে কোনটা সহজ? আপনারা যেটা করবেন সেটা করতে করতে রাত পোয়া যাবে, এখন শুরু করবেন সকালবেলায় যে রেজাল্ট দেবেন। আর আমি ডিগ্রি থেকে বলবো, এখন বলবেন এখন 10টা ট্রাই করবো, 9টা সঠিক হবে, তাহলে কি হবে বলেন? স্যার ডিগ্রি দেখে তো শেখান না আমাদেরকে, ওটা আমাদের শেখার একটা প্রয়োজন আছে। এইটা আগে ইন্ডিয়া ঠিকই থেকে আছে। শিখবেন, শিখে আপনি এর ক্লাস নেবেন, তারপরে আমি শিখাবো। সবার আগে সবচেয়ে বড় কথা হচ্ছে এই গুরুর কাছ থেকে এই তথ্য পাইতে গেলে আগে গুরুকে সন্তুষ্ট করতে হবে। এখন সন্তুষ্ট কিভাবে করা যায় সেই সেই বিষয় আগে মাথায় নিয়ে আসে, সবই পাবেন, কিন্তু তার আগে তো দীর্ঘ পথ চলতে হবে। তার ট্রাই তার করে দেশে দেখবেন, তো স্যার লটারি তাই করে শুনতে দেবেন। তাও দেখেন, স্যার। এইবার সপ্তমে মঙ্গল মকরের, নিরজ স্যার রেডি থাকেন, এরপরে আপনি একটু আলোচনা করবেন। মঙ্গলের সপ মকর লগ্নের পাপ মঙ্গল সপ্তমে নিচস্থ হয়েছে, তাহলে আমার পাপ গ্রহ নিচস্থ হয়েছে মানে কি আমার ভালো না কি আমার মন্দ? আমার পাপ গ্রহ নিচস্থ হয়েছে মানে আমার গ্যাংগ্রিন হয়েছে, সেই গ্যাংগ্রিনটা দুর্বল গ্যাংগ্রিন হয়েছে, মানে সবল না, বা টিউমার হয়েছে ছোট হয়েছে, বড় হয়নি, নিচস্থ মানে নিচু, বেশি পিঠ উঁচু হয়নি। তাহলে বেশি পিঠ যেহেতু উঁচু হয়নি, তাহলে ওকে তো অপারেশন করার দরকার নেই, আছে? না স্যার। তাহলে একে কি মঙ্গলের প্রবাল দিয়ে তুঙ্গস্থ বানিয়ে ওই রাজার রাজত্ব নষ্ট করার মতো করবেন? মানে বউ আপনার মাথার পরে ইস্যু করবে সেটা আপনি মেনে নেবেন? বা আপনার না স্বামী মানে মাথার পরে উঠবে সেটা মেনে নেবেন? মানে সপ্তম ভাবকে বিপরীত লিঙ্গকে মাথার পরে উঠাবেন নাকি তাকে নিচু রাখবেন, কোনটা করবেন? পুরুষ শাসিত সমাজে তো চায় সবসময় স্ত্রী মাথা নত করে থাকে, কিন্তু স্ত্রীর প্ল্যানেট যদি মকর হয়
তাহলে তার স্বামীও তার অনুগামী থাকুক, তার কথাগুলো শুনুক, তাকে ভালোবাসুক, এটাও তো সে চায়। তাহলে এখানে মঙ্গলের প্রতিকার দিয়ে তার শক্তি বাড়িয়ে কি ওর মাথার পরে উঠে বসাবেন, না বসাবেন না? না স্যার। তাহলে এই ব্যক্তিকেও রক্ত প্রবাল দিলে আমি আমি একটা কথা বললে অমনি সে রক্ত প্রবাল খুলে বরং সে আমার সাথে হাত মিলাবে। এইবার আসেন মঙ্গল অষ্টমে পাপ। একেতে পাপ, অষ্টমে মানে মারক। তাহলে তার কি হচ্ছে? পুলিশি ঝামেলা হচ্ছে, মামলা মোকদ্দমা হচ্ছে, অপবাদ হচ্ছে, পরাজয় হচ্ছে, শোক হচ্ছে, বাধা হচ্ছে, মৃত্যু সম যন্ত্রণা হচ্ছে, তারপরে ধরেন আপনার ওই পদাবনতি হচ্ছে, তারপরে মানসিক কষ্ট হচ্ছে, অপমান অপদস্থ হচ্ছে, আয়ু ক্ষয় হচ্ছে, মানে পাপ গ্রহ অষ্টমে রবির গৃহে এই মঙ্গলের জন্যই হচ্ছে। তাহলে সেই মঙ্গলের পাওয়ার দিলে ওইগুলো বাড়বে না কমে যাবে? রত্ন দিলে গ্রহের পাওয়ার বাড়ে না কমে? বাড়ে স্যার বাড়ে। ভিটামিন খেলে শক্তি বাড়ে না শক্তি কমে? বাড়ে তো। তাহলে বাড়ে। তাহলে ওই শক্তি বাড়লে কি হবে? তাহলে এই লোক মকর লগ্নের লোক যদি অষ্টমে মঙ্গল আমার কাছে আসে তাহলে কি হবে? আর আপনাদের কাছে এত যাবৎ যদি আমার এই ক্লাস করার আগে আপনাদের কাছে গেলে আপনারা কি করেছেন সেটা ভেবে দেখেন। কি করেছেন? আপনারা অবশ্যই রক্ত প্রবাল দিছেন, অথবা তাদের মাঙ্গলিক বিয়ে দিছেন, মাঙ্গলিক যজ্ঞ করাইছেন, অনেক কিছু করাইছেন, অথবা মঙ্গলের কবচ তাবিজ পরিয়েছেন, এটা কিছু করেছেন। কিন্তু আমি তো তাকে ছেড়ে দিচ্ছি, কিছু করতেছি না। তাহলে কি হবে? কার দিকে আসবে বলেন? এই জন্য ক্লায়েন্ট পাওয়াও মানে এই জ্যোতিষশাস্ত্র শিখা এবং তার প্রয়োগ কৌশল, এটাই হচ্ছে ভালো জ্যোতিষের মূল সূত্র। বুঝলেন? আপনি জ্ঞানী কিভাবে বুঝবেন? আগে তার আশু বিপদ কাটান, তারপরে না আপনার জ্ঞানকে জাহির করেন। কিন্তু সে জাহির করে তো তার বিপদ থেকে আগে মুক্ত করতে হবে, সে তো বিপদগ্রস্ত আছে। তাহলে আগে তাকে মুক্ত করেন। এইবার অন্যান্য জ্যোতিষশাস্ত্র রক্ত প্রবাল পরিয়ে দিয়েছে, আপনার তার বিরুদ্ধে যে রক্ত প্রবাল খুলিয়ে দিতে হবে। আপনার পাথর তাবিজ বেচার দরকার নেই, আপনার হোম যজ্ঞ করার দরকার নেই, আপনার ওই টাকা নেওয়ার দরকার নেই। আগে জাতককে বাঁচান, জাতক বাঁচলে তার ওই ফ্যামিলি শুদ্ধ আপনার কাছে আসবে। তখন দেখবেন আর দেখে পারছেন না, তখন নিয়েন টাকাটা, কিন্তু একটু দেরি করে নেন। এই জন্য আমি একটু দেরি করে নিয়েছি। তা ওই মানে লেটে নেওয়ার ফল মিষ্টি হয়েছে না তিতো হয়েছে সেটা আপনারাই জানেন। এইবার লগ্নের দ্বাদশে মঙ্গল, বৃহস্পতির গৃহগত মঙ্গল, দ্বাদশে পাপ মঙ্গল ব্যয় ঘরে। তাহলে ব্যয় ঘরে মঙ্গল মানে কি করবে? ব্যয় করাবে, অযাচিত ব্যয় করাবে। কোন কোন দিকে ব্যয় করাবে? বন্ধু বান্ধব দ্বারা ব্যয় করাবে, আয়ের চেয়ে ব্যয় বেশি হবে, বেতন পেয়ে আসার আগে ব্যয় হয়ে যাবে। তারপরে ধরেন অংশীদার কর্তৃক আত্মসাৎ হবে, মালিক ভাড়াটিয়ারে চোখে দেখতে পারবে না, কারণ চতুর্থ এবং আয়পতি সে ব্যস্ত হয়েছে। তার মানে এইসব ঘটনাগুলো ঘটবে। তাহলে সেই ঘটনা ঘটবে, সেক্ষেত্রেও কিন্তু এই মঙ্গলের প্রভাব দিলে আরো বাড়বে, কমবে না। এই মঙ্গলকে, এই দুই ক্ষেত্রে মঙ্গলকে, কর্কট এবং মকরের ক্ষেত্রে মঙ্গলকে পাওয়ার না দিয়ে বরং মঙ্গলকে আরো দমিয়ে দিতে হবে। তাহলে আগেই তো বলে দিলাম যে মঙ্গলকে কিভাবে দমাতে হবে, সেটা আগে বলে দিছি না? যে একমাত্র রাহুর কাছে দমিত হবে বলেছি না? আর হচ্ছে বৃহস্পতি আর শুক্রের কাছে দমিত হবে। যদি শুক্রদৃষ্ট শুক্রযুক্ত মঙ্গল থাকে, শুক্রের প্রতিকার দেন, মঙ্গল দমে যাবে। যদি বৃহস্পতি যুক্ত বৃহস্পতি দৃষ্ট মঙ্গল থাকে, বৃহস্পতির প্রতিকার দেন, মঙ্গল দমে যাবে। যদি রাহু যুক্ত রাহু দৃষ্ট মঙ্গল থাকে, রাহুর প্রতিকার দেন, মঙ্গল দমে যাবে। এই তো, মানে উল্টে দেখুন, ভাগ্য পাল্টে যাবে। এইরকম মঙ্গলের মাঙ্গলিক দোষ মেষ থেকে মিন পর্যন্ত 12টি লগ্নের 12টি ভিডিও করে ছাড়া আছে আমার আরো 5 বছর আগে আমার চ্যানেলে। ওই কি করে যেন ওই ভিডিও সিরিয়াল বের করা যায়, মানে চ্যানেলের ভিতর ঢুকে, মানে ইয়ে থাকে, কি যেন একটা নাম থাকে, উম মনে নেই। স্যার সূচিপত্র আর প্লে কি। লিস্ট, প্লে লিস্ট, প্লে লিস্টের ভিতরে প্লে যেয়ে লিস্ট। দেখতে হবে যে মাঙ্গলিক দোষ নামে ওই 12টা ভিডিও দেওয়া আছে। ওখান থেকে দেখলে, অথবা নিজেরা নিজেরা লগ্ন সাপেক্ষে মঙ্গল বসিয়ে বসিয়ে তারপরে রেজাল্ট কল্পনা করলে, আপনারা নিজেরাই কল্পনা করলে ক্লায়েন্টের জীবনের সেই কল্পনাই বাস্তবায়ন হবে। এবার নীরজ স্যার সহযোগিতা করেন। আমি সঠিক বললাম না ভুল বললাম, কি বললাম জানি না,
স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। প্রশ্ন একটু পরে করেন, ওই নিরজ স্যারের কাছে করেন। আচ্ছা বলেন, সুমন বাবু বলেন, আপনার প্রশ্ন বলেন। আমি একটা বইয়ের মধ্যে পড়ছিলাম, মানে আরেক জ্যোতিষের কাছে গিয়ে ওর কাছে অনেকগুলা বই ছিল। তো বইয়ের মধ্যে পড়ছিলাম যে 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 জায়গাতে মানে লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম এবং দ্বাদশে আহ, মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ হয়, কিন্তু শেষের জায়গায় যদি শনি রাহু থাকে তাহলে মাঙ্গলিক দোষ খণ্ডন করে। হুম। সেটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। সেইসব জায়গায় শনি রাহু থাকলে মাঙ্গলিক দোষ খণ্ডন করে। এখন দেখতে হবে আপনাকে, প্রথম প্রশ্নটা হচ্ছে এইসব জায়গাতে আমাদের মাঙ্গলিক দোষ হচ্ছে, এমনকি উত্তরপ্রদেশে দ্বিতীয় হাউসকেও মাঙ্গলিক দোষের প্রভাব বলা হয়, যেমন দ্বিতীয় মঙ্গল থাকলেও মাঙ্গলিক দোষ হয়। কেন হয় দক্ষিণ সেটা ভারতে আপনার, স্যার। হ্যাঁ, দক্ষিণ দক্ষিণ ভারতে। তো এখন আপনারা যেটা, মঙ্গল যে কারকতা বহন করে, মাঙ্গলিক দোষটা তো সেই কারণেই হয়। এই যে আমাদের যে ভাবগুলাতে মঙ্গল বসছে, এখানে কিন্তু গুরুজি বলে গেছে যে মাঙ্গলিক দোষটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে বিবেচনা করা হয়। আদার সাইড তো আমাদের ভাব বিচারে আছে। তো সেই ক্ষেত্রে মানুষের জীবনের যে পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সেখানে বিরাট প্রভাব বিস্তার করে। শনি রাহু থাকলে মাঙ্গলিক দোষ খণ্ডন হয়, সেটা দেখতে হবে কোন লগ্ন সাপেক্ষে। সেখানে আপনাকে লগ্ন দেখতে হবে। এখন মনে করেন যে আপনি সেটা দেখছেন, এখানে কিভাবে মঙ্গল প্রশমিত হচ্ছে। শনি মঙ্গলের যুগকে কি বলা হয়? শনি মঙ্গলের একটা যুগ আছে না? আঙ্গারক শনি যুগ মঙ্গলের স্যার। অঙ্গারক যুগ, না অঙ্গারক না, স্বর্ণচারা যুগ বলে ওটা রাহু মঙ্গল, অঙ্গারক হচ্ছে রাহু আর মঙ্গল। মঙ্গলে। তাইলে এইখানে শনি মঙ্গল যে হাউসে থাকবে, মনে করেন কোন জাতকের কন্যা লগ্ন, আমি ধরলাম যে তার কন্যা লগ্ন, কন্যা লগ্ন, তার সেকেন্ড হাউস হচ্ছে শুক্রের জায়গা, সেখানে মঙ্গল তুলা রাশিতে বসে আছে, এবং শনি সেইখানে সেইখানে বসে আছে, এবং আহ চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠপতি শনি সেখানে যোগ তৈরি করছে, শনি মঙ্গলের যোগ। তো সেখানে শনি হচ্ছে তার রাজযোগকারী গ্রহ। তো সেইখানে মঙ্গল যেহেতু তার স্বক্ষেত্রের পাশে আছে এবং তার নিজের ক্ষেত্রে ব্যস্ত ভাবে আছে, সেই ক্ষেত্রে শনি তাকে তার শক্তি জমাইতে পারে। কিন্তু সব লগ্নের ক্ষেত্রে সব কথা সত্যি না। সব ক্ষেত্রে যেমন এখানে বারবার প্রমাণিত হয়েছে, কিন্তু কর্কট লগ্নে এবং মকর লগ্নে যদি লগ্নে মঙ্গল থাকে, সেখানে কখনোই প্রবল বা তাকে বুস্টাপ, মানে প্রতিকার দেওয়া মানে তো বুস্টাপ করা, শক্তি দেওয়া, তাকে শক্তি দেওয়া যাবে না। রাহু শনি থাকলে মাঙ্গলিক দোষ খণ্ডন হয়। আদার্স দোষটা ডিস্টার্ব করেন আপনি, রাহু শনি কি দোষ, সাবেক দুর্যোগ তৈরি করে। তো সেখানে মঙ্গল থাকলে ওই জাতকের কি অবস্থা হবে চিন্তা করছেন। গ্রন্থে পড়তে পারেন, কার গ্রন্থে পড়ছেন সেটা আমি জানি না, আপনি সেটা হয়তো কোনো জায়গাতে এভারেজ সব ক্ষেত্রে সব জায়গা সত্যি হবে না। এখানে বৃহস্পতি যেভাবে মঙ্গলকে কন্ট্রোল করতে পারতেছে, আবার বৃহস্পতি নিজস্ব হলে পারছে না। বিষয়গুলো কিন্তু এখানে আসছে, এটা আমাদের বিবেচনা করতে হবে লগ্ন সাপেক্ষে মঙ্গলের শক্তি ক্ষয় হয়েছে কিনা। মূল বিষয়টা হচ্ছে মঙ্গলের শক্তি ক্ষয় হয়েছে কিনা। যখনই মঙ্গলের শক্তি ক্ষয় হবে, তখনই কিন্তু মাঙ্গলিক দোষ নষ্ট হবে, তখন যুগ তৈরি হবে। বুঝতে পারছেন আপনি? এখন জি স্যার। একাধিক পাপ গ্রহ, একাধিক পাপ গ্রহ, আমরা জানি একটা ভাবকে নষ্ট করে হচ্ছে একাধিক পাপ গ্রহ। তো মঙ্গল নিজেই পাপ গ্রহ, আবার সেখানে শনি রাহু দুইটা পাপ গ্রহ। তো সরকার সেখানে সে মঙ্গলের এনার্জিকে কোনো না কোনো ভাবে নষ্ট করতেছে। এনার্জি নষ্ট হলে কিন্তু মঙ্গলের দিকটা নষ্ট হচ্ছে। মূল বিষয়টা হচ্ছে এনার্জি। আপনার আপনার কাছে ক্লিয়ার বিষয়টা? জি স্যার। আর কারো কোনো স্যার, প্রশ্ন? হ্যাঁ বলুন। স্যার বলছি বলে মঙ্গলের যদি ডিগ্রি কম থাকে, যেমন 0, 1, 2, 3 ডিগ্রি, তাহলে মঙ্গলের দোষ কি থাকবে কি কমে যাবে? মঙ্গলের দোষ থাকবে কি কমে যাবে? ডিগ্রি কম থাকবে, কম থাকলে। ডিগ্রি তো একটা বিরাট রহস্য গুরুজি এখানে সৃষ্টি করে গেছেন। হ্যাঁ, এখন এখানে সেই বিষয়ে জানতে গেলে গ্রহেদের বিভিন্ন অবস্থা জানতে হবে।
না, ডিগ্রি অনুযায়ী তার নক্ষত্রে নক্ষত্রে হ্যাঁ, যাবে না। ডিগ্রি কম থাকলে নক্ষত্রে যাবে। মঙ্গলে পাওয়ার কমবে, আর ডিগ্রি বাড়লে মঙ্গলে পাওয়ার বাড়বে, এর কোনো সম্পর্ক আছে? নাই, সেখানে হচ্ছে শুধুমাত্র নক্ষত্র তুঙ্গস্থ নিচস্থর ক্ষেত্রে, শুধুমাত্র তুঙ্গস্থ নিচস্থর ক্ষেত্রে, যেহেতু কর্কট লগ্নে নিচস্থ মঙ্গল 28 ডিগ্রি পর্যন্ত নিচস্থ হচ্ছে, তার মানে 28 ডিগ্রি মানে হচ্ছে অশ্লেষা নক্ষত্রের 11 ডিগ্রি পর্যন্ত মঙ্গল নিচস্থ হচ্ছে। তাহলে অশ্লেষা নক্ষত্রে 11 ডিগ্রি পরে যে 11 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত, 11 ডিগ্রি 20-এর পরে যে 2 ডিগ্রি রয়েছে, ওই 2 ডিগ্রি সে নিচস্থ ফল পাবে না। তাতে ডিগ্রি কম বেশিতে মঙ্গলের কি যাবে? ডিগ্রি কম বেশিতে যেটা যাবে সেটা আপনাদের শুধু মানে খোয়া দেওয়া হলো। খোয়া মানে ওই যে শনির ডিগ্রি থেকে আমি যে কথা সকালে বলে দিলাম, এখন মঙ্গলের ডিগ্রি থেকেও কয়েকটা কথা বলে দেবো, কয়েকটা বছর বলে দেবো। এইটা শেখাবো না কিন্তু এখন, এটা আমি বারবার বলতেছি, এখন শেখাবো না। অন্তত পক্ষে উচ্চতর ব্যাচ কমপ্লিট করার পরে তারপরে দেখা গেল হয়তো কোনোদিন ওই গুরু শিক্ষা যেটা, সেই শিক্ষার ব্যতি রেখে। আজ পর্যন্ত আমার নীরজ স্যার, জয়ন্ত স্যারকে শিখাইনি, তারা আর আপনাদের কি করে শেখাবো বলে? যতই আমার মন রপ্ত করেন না কেন, এত সহজ না ওটা। গুরু কৃপা করলে পাবো স্যার, এই বিশ্বাসটুকু রাখি আর কি, যখন কৃপা করবেন তখন এমনিতে দিবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন বলেন? এখন স্যার কিন্তু স্যার কর্কট বলেন। লগ্নে চতুর্থে মঙ্গল আছে, কিন্তু মঙ্গল আছে সাতী নক্ষত্রে, আবার হুম, মঙ্গল আছে রাহু যুক্ত। সেক্ষেত্রে এটা তো স্যার মাঙ্গলিক দোষ তো মনে হলো যে একটু কাটছে মনে হয় আর কি স্যার। কেটে গেছে। ও মঙ্গলে কেটে গেছে। মাঙ্গলিক দোষ নেই, নেই। ওটা কোনো মাঙ্গলিক দোষ নেই, ওখানে কিছু করার প্রয়োজন নেই। আচ্ছা স্যার, মাঙ্গলিক দোষ কি শুধু লগ্ন থেকে বিচার করবো না, চন্দ্র থেকে বিচার করা যায়? চন্দ্র থেকে মনে করো চতুর্থে আছে বা লগ্নে আছে বা সপ্তমে আছে, এখান থেকে তো মাঙ্গলিক দোষ বিচার করে আমাদের হ্যাঁ, ইন্ডিয়াতে, হ্যাঁ, অ্যাস্ট্রোলজাররা। চন্দ্র থেকেও করা যায়, রবি থেকেও করা যায়। এখনকার সময়ে মানে জ্যোতিষরা, আমি দেখেছি অনেক জ্যোতিষরা লগ্নে থেকে এই 5টা গৃহে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ বলে, আবার চন্দ্র থেকে থাকলেও মাঙ্গলিক দোষ বলে। আবার যদি রবি রাশি থেকেও থাকে তাও ইদানিং বলা শুরু করেছে। আপনার কিছু, আমি তো হিন্দি কম বুঝি, তো ওই কিছু সাউথ ইন্ডিয়ান চ্যানেলে দেখবেন এগুলো বলা শুরু করছে। আমি আসলে বই পড়ি না, আমি কিন্তু ওই ফেসবুকই পড়ি। তবে গতকালকে আমি গত পরশুদিনে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে আমি কিছু বইয়ের অর্ডার দিয়েছি। ইদানিং দেখলাম ফেসবুকে প্রচুর বইয়ের অ্যাড আসছে, 10খানা বই 700 টাকা, 15খানা বই 700 টাকা, 5খানা বই, সমরেশ মজুমদারের 5খানা বই 700 টাকা, আবার ডেল কার্নেগির 7খানা বই 700 টাকা, 750 টাকা, 9খানা বই 750 টাকা। আমি 2-3টা অর্ডার দিয়েছি, আসবে। অর্ডার দিয়ে আমি আবার আমার বই ব্যবসায়ীর কাছে, প্রকাশকের কাছে 2-3 জনের কাছে ফোন দিয়েছি এই ব্যস্ততার মধ্যেও, যে অর্ডারটা দিলাম কি পাগলামি করলাম? তো যখন ফোন দিলাম, তখন ফোন দেওয়ার পরে শেষে বলতেছে, বাবুরে কি বলবো আপনাকে, আমরা পাপে পড়েছি। কি পাপ? তা হচ্ছে কোটি কোটি টাকার বই গাদা দেওয়া রয়েছে, বই এখন বই মেলায়ও চলে না, এমনিও বই বিক্রি হয় না, গোডাউন ভাড়া দিতে দিতে পাগল হয়ে যাচ্ছি। তো বই কি করব? এখন এই ফেসবুক ওলাদের ধরে তাদের কাছে ছেড়ে দেওয়া হচ্ছে যে বই প্রতি 50 টাকা, বই প্রতি 100 টাকা, যে বড় হোক ছোট হোক নাও, নিয়ে যাও। কেন, কেজি দরে বিক্রি করলে তো কয় টাকা হবে? গোডাউন খালি করার দরকার। তখন সেই বই নিয়ে অনলাইন ওলারা ওই প্রফিট করে বা পুরাতন যারা গোডাউন খালি করার জন্য ফেলে দিচ্ছে, সেখান থেকে নিয়ে চকচকা বইগুলো এই অনলাইনে বিক্রি করছে। তাহলে বই এখন এমন হয়েছে যে বই আর এখন কেউ কিনতে চাইছে না। রবীন্দ্রনাথের, রবীন্দ্রনাথ ঠাকুরের বই 10খানা 700 টাকা, দেখেন আপনারা ফেসবুকে ঢুকে দেখেন, দেখেন। যেখানে স্বরলিপি, একটি স্বরলিপি গ্রন্থ 500-600 টাকা দিয়ে কিনতে হতো, সেই স্বরলিপি ধরেন এখন 100 টাকা 150 টাকায় পাওয়া যাচ্ছে। তাহলে কি কি হয়েছে? বই পড়ে মানুষ। কিন্তু দেখুন, স্বরলিপি কিন্তু অনলাইনে রেজিস্টার্ড হয়ে গেছে, বই ফুরায় গেছে মার্কেট থেকে, বই সব পুড়িয়ে ফেলেছে তারা, বা যে কোনো ভাবে নষ্ট করে দিয়েছে। এখন $1 দিয়ে একটা স্বরলিপি কিনতে হবে। স্বরলিপি অনলাইনে নেন, সাথে সাথে ডলার একটা পেমেন্ট করেন, না হলে বই পাচ্ছেন না। তো এই জ্যোতিষের বইও এক সময় এরকম হয়ে যাবে। এখন মানুষ বই কিনছে না, ওই কিছু সময় ঝেড়ে দেবে দোকানদাররা, রাখার জায়গা পাচ্ছে না বিধায়। যেমন আমি রাখার জায়গা পাচ্ছি না, আপনাদের গিফট করে দিয়েছি। অনেকে বলেছেন
যে আরে 3,000 টাকা দিয়ে ভর্তি হয়েছি স্যার, স্যারের ওই ফ্রি বই, ওই বই কেউ পড়ে নাকি, ওই একটু দেশে তার এতে এমন কি হয়েছে? তো যখন আমারগুলো ফেলে দেবো, তখন শেষে বলতে পারবেন যে একটি বই নিতে গেলে কি করতে হয়, একটি বই পেতে গেলে। এই দিনও কিন্তু সামনে আসতেছে, অর্থাৎ জ্যোতিষের খরা না, সব সাবজেক্টের খরার দিন আসতেছে। বুঝতে পেরেছেন? ওই যে বিশ্ববিখ্যাত ধনী ইলন মাস্ক বলেছে না, যে এরপরে কোনো কাজ থাকবে না, এরপরে কোনো অর্থ থাকবে না, এরপরে কোনো যোগ্যতা থাকবে না, দেশ এমনি চলবে। চলে না তো, অনেক দেশেই তো এখন অর্থ নেই, টাকার কোনো কারবার নেই, সব ওই কার্ড কার্ড ছোঁয়াও, টোল দিয়ে যাও, কার্ড ছোঁয়াও, হ্যাঁ, মানে ট্রেনে চড়ো, কার্ড ছোঁয়াও, প্লেনে চড়ো, আছে না এরকম? নোট লাগে। ইউরোপের দেশে, জাপানে, চায়নায় যান, দেখেন কোথাও টাকা লাগে কিনা। সামান্য এই পাশে জাপান, চায়না যান। হংকং এ তো মোটেই নেই, হংকং এ যেহেতু টাকা ভাঙানোর প্রয়োজনই নেই, ভাঙাতে গেলেই ওরা কার্ড একখান ধরিয়ে দেবে, সেটির থেকে নিতে হবে, আবার ওইটার ভিতর ঢুকে থাকবে, ওই নিয়ে আসতে হবে, আর কিছু নেই। যে দেখেন টাকা দেওয়ার কোনো জায়গা পাবেন না। আমি গেছি, বাস্তব অভিজ্ঞতা বলতেছি। বুঝতে পেরেছেন? তাহলে এই হবে। এই জন্য যতটুকু শিখতে হবে, শেখার মতো শিখতে হবে। যার মঙ্গল বললেন অষ্টমে, কর্কট লগ্নের অষ্টমে মঙ্গল। একজন বলেছেন না এখানে যে আমার অষ্টমে মঙ্গল, কে বলেছেন? স্যার এটা বৃষ লগ্ন, স্যার বৃষ লগ্নের অষ্টমে মঙ্গল স্যার। বৃষ লগ্নের, সরি, বৃষ লগ্নের অষ্টমে মঙ্গল, মানে আঙ্গুল আমি ঠিক জায়গায় দিয়েছি। বৃষ লগ্নের অষ্টমে মঙ্গল কার? আওলাদ হোসেন স্যার। আওলাদ আওলাদ হোসেন। হোসেন। আরে সকালবেলায় উত্তরটা আওলাদ হোসেন পেলো, এখনো উত্তরটা আওলাদ হোসেন পাবে, এটা স্যার 29°20'42" 29°20'42". জি স্যার। 29, কত, উত্তর 29 ডিগ্রি? জি স্যার। 29°20', মানে 29 ডিগ্রি ধরে। উত্তর সারা নক্ষত্র। এখন আপনার বয়স কত? 34 পার এই হয়েছে? তো আগে বলেন। 34, স্যার, স্যার 34 পার হয়ে 39, 35-এ পড়েছে। 39+ স্যার। 35 বছরে তাহলে আপনি সংসার জীবনে ঘোর অশান্তির মধ্যে পড়েছেন। দেখেন, স্যার এই অপশনটা একেবারে স্যার, আমি তো এখনো বিয়ে করতে পারি নাই স্যার। ও, তাহলে অন্য কিছু নিয়ে পড়েছেন, তাহলে অন্য কিছু নিয়ে পড়ে শেষে বিয়ে করা স্যার, থেকে বঞ্চিত, মানে বিয়ে করবো না এই প্রতিজ্ঞা করেছেন। সবার না, মধ্যে স্যার বলতে উনি না পারলেও উনি আমাকে মেসেজটা অশান্তিতে দিয়ে এই দিয়ে। স্যার, তার সাবজেক্টটা যেহেতু সংসার স্যার, উনি 25 বছর থেকে সাংসারিক যন্ত্রণায় না আছে, না, বিয়ে করতে পারতেছে না। আরে ওই বছরে তার এই বিপরীত লিঙ্গ জনিত ব্যাপার নিয়ে সে কোনো না কোনো ষড়যন্ত্রে সে পড়েছেই। খালি বিয়ে করলে বউর সাথে হলেই হয় না। যাই হোক, বলেন এবার মাঙ্গলিক দোষের বিষয় 12টা লগ্ন সাপেক্ষে আপনারা করে নেবেন। আপনারা এখন প্রশ্ন করেন যে আদৌ যে কৌশলটা শিখি, কৌশলটা হচ্ছে যে আমাদের লগ্নে মঙ্গল থাকলেও, বা লগ্নের চতুর্থে মঙ্গল থাকলেও, অষ্টমে মঙ্গল থাকলেও, বা সপ্তমে বা দ্বাদশে মঙ্গল থাকলেও, মঙ্গলকে কোনো রকমে পাওয়ারফুল করা যাবে না। এটি হচ্ছে আমাদের মূলনীতি হবে। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের প্রত্যেক শিক্ষার্থীর মূলনীতি হবে মঙ্গলকে বুস্ট আপ করা যাবে না মাঙ্গলিক দোষ থাকলে, তাকে দমাতে হবে। যখন দমাতে পারবেন তখনই কিন্তু সেই জাতক উপকৃত হবে। জাতক জাতিকা যদি উপকৃত হয়, আপনি উপকৃত হবেন। এটা হচ্ছে মূল বিষয়। স্যার এই কথাটা একটু বলুন না, যে চন্দ্রপৃষ্ঠ থেকে মঙ্গলদোষ মানবো কি মানবো না, হয় হয় মানবো হয় কি হয় মানবো না? হয়। হয়, আচ্ছা। হয়। আমার তো চতুর্থ থেকে, আমার তো চন্দ্রপৃষ্ঠ থেকে চতুর্থ মঙ্গল আসতেছে। হ্যাঁ, এইবার মঙ্গলের কথা এই হয়, এটা সবাই গ্রহণ করেন না, শুধু উনি গ্রহণ করুক, আর সবাই বাদ। বুঝলেন? 7.5 চন্দ্র থেকে হয়, মান্ডেন অ্যাস্ট্রোলজি চন্দ্র থেকে হয়, আর এই ভেদিক অ্যাস্ট্রোলজি লগ্ন থেকে হয়, কিন্তু 50% চন্দ্র থেকে হয়। এইবার 50% চন্দ্র থেকে হয় আমি বলেছি, কোনো গ্রন্থ বলেনি, শুধুমাত্র আমি বলেছি, সেই অর্থে হয়। বুঝতে পেরেছেন?
কোনো পণ্ডিত ব্যক্তি কোনো মুনি স্যার ঋষি বলে। দুইটা তো স্যার একদম দুই রকম বিষয় হয়ে গেল না স্যার? একটা তো গোচর কেন্দ্রিক, শনির 7.5 টোটালি গোচর কেন্দ্রিক, আর হ্যাঁ মাঙ্গলিক অবস্থাটা হচ্ছে আমার জন্মের সময় লগ্নের মানে আমার যে জন্ম ছক সেখানে যে যে গ্রহ যেখানে বসেছিল ওই বেসিসে। দুইটা তো টোটালি ভিন্ন হয়ে গেল, মানে বিষ্ণুদাকে বলা বলা একই আর কি। হলো, একই হলো। মানে ঘটনা হচ্ছে কি, মঙ্গল জন্মকালীন লগ্ন থেকে যে গৃহে রয়েছে, গোচরে যখন দেখবো তখন রাশি থেকে যে গৃহে আছে সেখানে। গোচর সবসময় রাশি থেকে বিচার হবে, আর ভেদিক অ্যাস্ট্রোলজি মানে লগ্ন থেকে, জন্ম প্ল্যানেট সবসময় লগ্ন থেকে বিচার হবে। এটা হচ্ছে বিষয়। কিন্তু তাই বলে গোচরের সঙ্গে জন্মকালীন রাশিতে, রাশির চতুর্থে, রাশির সপ্তমে, রাশির অষ্টমে, রাশির দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ হবে, এটা বড় জোর ওই মানে 50% যাবেন কিনা সন্দেহ আছে, মানে আরো কম যান।